আমরা 10টা স্টেপ পড়েছি। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট আমি একটু সময় নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে শোনো যে তোমার সবকিছু রিভিউ করা আছে কিনা, সবকিছু তোমার মাথায় আসে কিনা। যেমন ধরো কেউ যদি আমার ক্লাসে এখানে একদম নতুন হয়ে থাকে, আজকে আমি লিঙ্কটা সবার জন্য উন্মুক্ত করছি, তোমার বন্ধু বান্ধবের জন্য দিতে পারো, সমস্যা নেই। স্টেপ 1 থেকে 10 পর্যন্ত সম্ভবত আমরা অনেক ব্যাচের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে রাখছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট আচ্ছা, এর মধ্যে তোমার কি কি কথা প্রযোজ্য? এর মধ্যে আমরা মনে রাখি যে করিম এন্ড আই, খুব মনে করে দেখো, করিম এন্ড আই, কোনো আনমিউট করার দরকার নাই, কোনো সবাই মিউট করে রাখো। আমি যদি প্রশ্ন করি তুমি মিউট করে উত্তর করবা। করিম এন্ড আই, তারপরে করিম এজ ওয়েল এজ আই, সরি করিম অর আই, তারপরে হলো কেউ কাইন্ডলি, আজকের দিনে তোমাদের কাছে আমি খুব সচেতনতা কাম্য, এজ ওয়েল এজ আই, এজ ওয়েল এজ আই। আচ্ছা, এরপর হলো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ গার্ল ইকুয়াল টু, হ্যাঁ। এরপরে দ্য হেডমাস্টার, দ্য এমডি অ্যান্ড চেয়ারম্যান, CHAIRMN, চেয়ারম্যান। পরে শুধু তোমার কাজ হলো টু বি ভার্ব বসাও, দ্য এমডি অ্যান্ড চেয়ারম্যান, দ্য এমডি অ্যান্ড দ্য চেয়ারম্যান, CHAR, চেয়ারম্যান। এরপরে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব বসাও শুধু, হ্যাঁ, নিজে নিজে। আমার সাউন্ড সব ঠিক আছে? আমি কি ফোর্স মিউট করব? কেউ দয়া করে আনমিউট হয়ে গেলে ক্লাস করতে পারবে না কিন্তু। আমি ফোর্স মিউট করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, কারোর কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানবা। আচ্ছা, আমি দেখি কোনো কথা থাকলে কমেন্ট বক্সে আমার লিখে জানাইবা। রেকর্ড গ্রুপে দেয়া হবে না, মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে চলবে, এত রেকর্ডিং এর দরকার নাই, এখন শুধু ক্লাস করো। তো করিম এন্ড আই, করিম অর আই, করিম এজ ওয়েল এজ আই, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, দ্য এমডি অ্যান্ড চেয়ারম্যান, দ্য এমডি অ্যান্ড দ্য চেয়ারম্যান। আর একটা হলো স্লো অ্যান্ড স্টেডি, SLOW, স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি। তো তো আমাদের জানা থাকার কথা, আমরা জানি করিম, করিম এন্ড আই, এন্ড দ্বারা যুক্ত হইলে ভার্ব প্লুরাল হয়, তাহলে করিম এন্ড আই মিলে হবে আর, করিম এন্ড সরি ডু বসাই আগে, করিম এন্ড উই মানে উই হয়ে গেল, উই অনুযায়ী ডু হবে, উই অনুযায়ী আর হবে, উই অনুযায়ী ওয়ার হ্যাভ হবে, উই অনুযায়ী ওয়ার হবে, এরকম। করিম অর আই, তো অর নর বাট, আই অর, আইদার অর, অর্থাৎ করিম অর আই, আইদার করিম অর আই, নাইদার করিম নর আই, বুঝছো কিনা? নট অনলি করিম বাট অলসো, নট অনলি করিম বাট অলসো আই, অর নর বাট, এগুলো যদি থাকে তাহলে পরেরটা অনুযায়ী হয়, আই অনুযায়ী ডু হবে, আই অনুযায়ী এম হবে, আই অনুযায়ী হ্যাভ হবে, আই অনুযায়ী ওয়াজ হবে। আর অর নর বাট অর্থাৎ অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ছাড়া যতগুলা হবে সবগুলার জন্য হলো তোমার কি প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট। তাহলে করিম অনুযায়ী ডাজ হবে, করিম অনুযায়ী ইজ হবে, করিম অনুযায়ী হ্যাজ হবে, করিম অনুযায়ী ওয়াজ হবে। তো কি হলো কথাটা আরেকবার দেখো, করিম এজ ওয়েল এজ আই। তো আমরা জানি এন্ড হইলে প্লুরাল, অর নর বাট থাকলে অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ আমরা যেটাকে দ্বিতীয় সাবজেক্ট বলি, আসলে মূলত হলো ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। আর তৃতীয়ত হলো অর নর বাট ছাড়া যা থাকুক, এজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, সারাউন্ডেড বাই, যা থাকুক সেটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, করিম অনুযায়ী হবে ডাজ, করিম অনুযায়ী ভার্ব হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে আমরা জানি যে শুরুতে ইচ এভরি নো থাকলে এন্ড দ্বারা যুক্ত হইলো ভার্ব সিঙ্গুলার হবে, ইজ হবে, ওয়াজ হবে, ডাজ হবে, ইজ হবে, ডাজ হবে, ওয়াজ হবে। তারপর এমডি অ্যান্ড চেয়ারম্যান, ডিটারমিনার একটা থাকলে অর্থাৎ দি এন্ড দি এক্স এন্ড ওয়াই একজন, ইজ হবে, ওয়াজ হবে, ডাজ হবে সিঙ্গুলার। দ্য এমডি,
আর দা এমডি এর চেয়ারম্যান যদি একাধিক ডিটারমিনার থাকে ডি এক্স এন্ড ওয়াই আর ডি এক্স এন্ড ডি ওয়াই, শুধু যে ডি থাকবে এমনটা না, ডি থাকতে পারে, এ থাকতে পারে, এন থাকতে পারে, মাই থাকতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো থাকতে পারে। মাই ফ্রেন্ড এন্ড ওয়েল উইশার এটা বলা ছিল কিন্তু। তো এটা হবে তোমার এটাতে হবে আর হবে, এটাতে হবে ওয়ার হবে, এটাতে ডু হবে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে লাস্ট স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে স্লো এন্ড স্টেডি ইজ হবে, ডাজ হবে, হ্যাজ হবে। এই হলো বিষয়। তো আমরা এখানে আমরা কত থেকে কত পর্যন্ত দেখলাম? এখানে আমাদের স্টেপ 1 to 6 পর্যন্ত এর মধ্যে ছিল। এই দুইটা মিলে আমরা অলরেডি আমরা আমাদের ক্লাসগুলোতে স্টেপ 1 to 6 অনেকের সাথে আবার ভিন্নতাও থাকতে পারে 1 to 6। আচ্ছা, তারপরে তোমার আমাদের স্টেপ 7 এর মধ্যে আমরা কয়েকটা বিষয় পড়ছি। দাঁড়াও, 7টা হলো 7 8 একসাথে মিলে পড়ে, 3টা উদাহরণ দিলে হবে 7 8 9। আবার বললাম অনেকের সাথে স্টেপ নাও মিলতে পারে অথবা স্টেপ নাও বুঝতে পারে অনেকে, স্টেপ শব্দটা মাথায় রাখার দরকার নাই। নিয়মগুলো বুঝো কিনা দেখো। এই দেখো, আমি কি এর আগে নাম্বারিং না কোনো নাম্বার ব্যবহার করছিলাম নাকি শুধু স্টার দিয়ে লিখছিলাম? নাম্বার ব্যবহার করেছি নাকি স্টার? কমেন্ট বক্সে জানাও তো আমাকে একটু। নো নাম্বারিং, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো 1/3, আচ্ছা যদি বলি এবার 3টা দেখো। এটা হলো, তো স্টেপ আকারে লেখা রাখো। স্টেপ 7 থেকে 7 8 9, 7 8 9 এ কি ছিল? তিনটা বাক্য নাও। একটা হলো তোমার 1/3, 1/3 THID, 1/3 of the cattle has oblique have been। আচ্ছা, 2 নম্বরে হলো 2/3, 2 THIRDS, 2/3 of the work has নাকি have been? have been। তারপরে 3 নম্বরটা হলো the mother the mangoes of the basket has নাকি have been। 4 নম্বরে হলো the people PUPLE, people in our country has নাকি have been। 5 নম্বর হলো তোমার one of the boys has oblique have done his homework। আমি যখন অপশন দেই তোমরা দয়া করে একটা কাজ করো, কিন্তু অপশন অনুযায়ী ইয়ে করে ফেলো। ধরো উদাহরণটা দাগাই ফেলো। ওকে, তো 1/3 অফ দ্য ক্যাটেল, তো তোমাদের মনে থাকার কথা যে এই যদি বাক্যের শুরুতে 1/3, 2/3, 1/3 অফ, 2/3 অফ, 70% অফ, অল অফ, সাম অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মনে থাকার কথা। শোনো, যদি আচ্ছা এটা আগে বলে নি, এটা বললে ক্লিয়ার হবে। দ্য ম্যাঙ্গোজ অফ দ্য বাস্কেট, দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, এই দুইটাতে আমরা দেখি যে আমরা সবসময় মনে রাখবো প্রিপজিশনের পূর্বে শব্দটা সাবজেক্ট। দ্য ম্যাঙ্গোজ অফ দ্য বাস্কেট, বাস ম্যাঙ্গোজ অনুযায়ী হবে হ্যাভ, দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি পিপল অনুযায়ী হবে হ্যাভ। অর্থাৎ প্রিপজিশনের পূর্বে শব্দটা সবসময় সাবজেক্ট, এই কথা বলা আছে। সবসময় মনে রাখতে হবে প্রিপজিশনের পূর্বে শব্দটা অনুযায়ী পূর্বের শব্দটাই মূলত সাবজেক্ট এবং সেটা অনুযায়ী ভার্ব বসে। আর পক্ষান্তরে আরেকটা কথা জানবো, সেটা হলো যে তবে বাক্যের শুরুতে যদি বলো, মনে মনে বলো, মুখে উচ্চারণ করে, মিউট করাই তো আছে, বলো 1/3 অফ, 2/3 অফ, 70% অফ, মানে ফ্র্যাকশন ও পার্সেন্টেজ 20% অফ, 90% অফ, all of, some of, most of, majority of, minority of, half of, rest of, both of, many of, a lot of। এগুলো অনুযায়ী ভার বসবে না, এগুলো অনুযায়ী ভার বসবে না। আবার all of, some of, most of, majority of,
মাইনরিটি অফ, হাফ অফ, রেস্ট অফ, বোথ অফ, মেনি অফ, এ লট অফ। অনেকের মতে নান অফ নিয়ে একটা মতদ্বৈধতা আছে। এগুলো অনুযায়ী ভার বসে না, এগুলোর পরে যে নাউন বা প্রনাউনটা থাকে সেটা অনুযায়ী ভার বসে। ক্যাটেল অনুযায়ী হবে হ্যাভ, কারণ ক্যাটেল শব্দটা প্লুরাল, কালেক্টিভ নাউন হইলেও প্লুরাল। তারপরে ওয়ার্কস অনুযায়ী হবে হ্যাজ। তাহলে আমরা 1/3 2/3 দেখবো না। আরেকটা নিয়ম এখানে আমরা পড়েছি একটা স্টেপে, যে বাক্যের শুরুতে যদি ওয়ান অফ বলো, মনে মনে বলো, ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, আইদার অফ, ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, আইদার অফ, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে পরের নাউনটা প্লুরাল হবে। এখানে হবে বয়েজ, তবে ভার্বটা হবে সিঙ্গুলার, বয়েজ হ্যাজ। যদি এখানে বয়েজ হ্যাজ ডান, ডান দিলাম, হিজ নাকি দেয়ার, হিজ হবে না দেয়ার হবে? উত্তর হবে THEIR, দেয়ার। উত্তর হবে হিজ। তো 1/3 অফ, তাহলে আমরা তিনটা বিষয় এখানে ক্লিয়ার করলাম, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ক্যাডার, নন ক্যাডার সব জায়গার মধ্যে তিনটা পয়েন্ট থেকে প্রশ্ন আসা অস্বাভাবিক নয়। কি বললাম, সবসময় প্রিপজিশনের পূর্বে শব্দটা সাবজেক্ট। যত প্রিপজিশন আছে বা ইংরেজিতে, প্রিপজিশনের পূর্বে শব্দটাই মূলত সাবজেক্ট। তারপরে দ্বিতীয়ত হলো যে 1/3 2/3 70% অফ, অল অফ, সাম অফ, এগুলো থাকলে প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার বসবে। আর তবে বাক্যের শুরুতে ওয়ান অফ, নট ওয়ান অফ, ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, আইদার অফ, এগুলো থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমরা বললাম। আচ্ছা, তারপরে এছাড়াও আমরা কিন্তু আরো জেনেছি যে ধরো কোন বাক্যের যদি এরকম হয়, যেমন ধরো তোমার স্টাডিং এ লট অফ বুকস, কোন বাক্য যদি জিরান দিয়ে শুরু হয়, টু টেল লাইজ, ধরো টু টেল লাইজ, হ্যাঁ, এরপর স্টাডিং এ লট অফ বুকস, স্টাডিং STUDYING, স্টাডিং এ লট অফ বুকস, এ লট অফ বুকস, তাহলে কি হবে? ইজ হবে না? ইজ হবে না আর হবে? হ্যাঁ, স্টাডিং এ লট অফ বুকস, ইজ হবে না আর হবে? হ্যাঁ, তারপর যদি বলি, যদি শুধু বললাম এ লট অফ বুকস, এ লট অফ বুকস, ইজ হবে না আর হবে? হোয়ার হি লাইজ, হোয়ার হি LIS লাইজ, ইজ হবে না আর হবে? তো আমাদের মাথায় রাখতে হবে, যদি ইনফিনিটিভ, আমরা পড়েছি ইনফিনিটিভ বা জিরান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। ইনফিনিটিভ অথবা জিরান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। আবার বললাম, ইনফিনিটিভ বা জিরান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে টু টেল লাইজ ইজ হবে স্টাডিং এ লট অফ বুকস, ইজ এ স্টাডিং এ লট অফ বুকস, স্টাডিং শব্দটা জিরান তাই এটা ইজ হয়েছে। এ লট অফ বুকস, বুকস অনুযায়ী হবে এ লট অফ বুকস, বুকস অনুযায়ী এ লট অফ বুকস, এটা হলো প্লুরাল, এখানে কোনো জিরান নাই, এই জন্য এটা আর হবে। হোয়ার হি লিভস, এটা হবে ইজ। ওকে, কারো কোনো মনের মধ্যে প্রশ্ন থাকলে সেটা মনে ধরে রাখবা। এরপরে আমরা একটা কথা বলছি যে ধরো ম্যাথমেটিক্স, হ্যাঁ, ফিজিক্স, যদি বলি ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স, তাহলে ইজ হবে, ইজ হবে না আর হবে? আবার যদি বলি হিজ ম্যাথমেটিক্স, হিজ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স, ইজ হবে না আর হবে? তাহলে শোনো, যদি ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, অ্যাথলেটিক্স, স্ট্যাটিস্টিক্স, লিঙ্গুইস্টিক্স, এগুলো যদি তোমার বাক্যে একাডেমিক কোনো বিষয়ের নাম বুঝায়, একাডেমিক বিষয়ের নাম বুঝায়, ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু তার পূর্বে যদি কোনো ডিটারমিনার বসাও, দা ম্যাথমেটিক্স, হিজ ম্যাথমেটিক্স, শেখ হাসিনাস ম্যাথমেটিক্স, শেখ হাসিনাস পলিটিক্স, এরপরে দা পলিটিক্স ইন আওয়ার কান্ট্রি, যদি একাডেমিক বিষয় না বুঝায় এবং তার পূর্বে কোনো ডিটারমিনার থাকে তাহলে আর হবে, প্লুরাল হবে। তারপরে তোমার, হ্যাঁ, তোমার খেলার, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ ইজ oblique আর স্মল কান্ট্রি, হ্যাঁ, স্মল কান্ট্রি। আর যদি বলি বাংলাদেশ হ্যাজ নাকি হ্যাভ ওন T20, সরি, ওই যে কোন একটা বিশ্বকাপ যদি ছিল, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ মনে হয়, তাহলে বাংলাদেশ হ্যাজ হবে না হ্যাভ, হ্যাভ ওন, ওন, হ্যাঁ। তাহলে কথাটা কি দাঁড়ালো, বাংলাদেশ, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, কোন দেশের নাম বুঝাইলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু দেশের নাম দ্বারা খেলার নাম বুঝাইলে ভার্বটা প্লুরাল হয়। এছাড়াও আমরা জানি যে ধরো ওই যে তোমার মানি,
যদি কোনো সময় বা পরিমাপের ইউনিট বুঝায়, যেমন 60 মাইলস, ইজ হবে না আর হবে ইজ হবে। সময় বা পরিমাপের ইউনিটের একক ইউনিট যদি বুঝায়, কোনো সময় বা পরিমাপের একক যদি বুঝায়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। অর্থাৎ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই কথা জানলাম যে সাবজেক্টটা যা হবে তার সাথে ভার্বের এগ্রি হওয়া, অর্থাৎ সাবজেক্ট কে সেটা শনাক্ত করা এবং তার সাথে ভার্বটা কোনটা জুৎসই হবে, সেই আলোচনাটার নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্বিতীয়ত আমরা পড়েছি স্টেপ 11 থেকে 14 পর্যন্ত একটা অংশ আমরা নক করতে চাই। সেটা হলো তোমার যা পড়া হবে, আমরা যা যা পড়েছিলাম সেটা হলো ডিটারমিনার নিয়ে পড়েছিলাম। এটা অনেকের সাথে নাও মিলতে পারে, অনেকে নাও পড়তে পারো। ডিটারমিনার, আমি একটু ডিটারমিনারের মূল বিষয়টা বলে রাখি। হোয়াট ইজ ডিটারমিনার? তো ডিটারমিনার হলো, প্রথম কথা যদি তোমার বলে রাখি, ডিটারমিনার সম্পর্কে প্রথম ধারণা হলো ইট ইজ এন, এটাকে আমরা বলি এটা অ্যাডজেক্টিভের একটা অংশ। অর্থাৎ ডিটারমিনার যদি কেউ তোমাকে বলে যে ভাই হোয়াট ইজ ডিটারমিনার কি, তখন বলবো যে ভাই আপনি আগে এটা কাজ করেন, আমার অ্যাডজেক্টিভের সংখ্যাটা শোনান তো। তো বলবে যে অ্যাডজেক্টিভের সংখ্যা হলো কোন পদকে, কোন নাউন বা প্রোনাউনের, যে পদ কোন নাউন বা প্রোনাউনকে প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা বর্ণনা করে। যে পদ কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা বর্ণনা করে তাকে বলা হয়, সংখ্যা মালিকানা বর্ণনা করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বলেন, তাহলে দোষ গুণ যেটা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুড, ব্যাড, ওয়াইজ, এক্সেলেন্ট, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর থাকে কি? আর থাকছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, QUANTITY, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর হলো থাকে আর্টিকেল। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যেও তো আর্টিকেল আছে, আর এটা আমি আলাদা করে দিলাম আর কি তোমার বোঝার জন্য, আর কিছু না। তো মোট কথা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা হলো কি, ওই যে 1 2 3 4 অল, সাম, ফিউ, লিটল, মাচ, মেনি, অর্থাৎ যেগুলো দ্বারা ওজন বা পরিমাপ করি, যেগুলো আমরা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাই, সেগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর আর্টিকেল এন দিতে আমরা জানি। আর পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এগুলো কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। আবার বললে কিন্তু সাবধান। মাই, আওয়ার, ইউর, হিজ, হার। আমরা এই দেশে, আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা হলো মাইকে প্রোনাউন বলে, আওয়ার কে প্রোনাউন বলে, ইউর কে প্রোনাউন বলে, THIR, দেয়ার কে প্রোনাউন বলে। সাবধান। ইভেন তুমি ক্লাস থেকে বের হইয়া যাইয়া যারে জিজ্ঞাসা করো ভাই দেয়ার কোন পার্টস অফ স্পিচ, বলে দেবে মুখস্থ প্রোনাউন। বলবা যে ভাই ইউর কোন পার্টস অফ স্পিচ, বলে দেবে মুখস্থ প্রোনাউন। না, সাবধান, এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কি বলো, পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং আর্টিকেল, এই তিনটাকে আধুনিক ব্যাকরণে ডিটারমিনার বলা হয়। তো ডিটারমিনার, এরপরে কোন শব্দকে ডিটারমিনার বললে এরপরে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে বলো, নাউন থাকতে হবে। অর্থাৎ ডিটারমিনারের পরে অবশ্যই নাউন থাকতেই হবে। কোন শব্দকে ডিটারমিনার বলে নাউন থাকতে হবে। হ্যাঁ, বুঝছো কিনা? যদি বলি অল আর অল, অল ইজ ওয়েল, খেয়াল করো, অল ইজ ওয়েল, অলটা কি? আর যদি বলি অল মেন আর মর্টাল, অল মেন, অল মেন আর মর্টাল, আর মর্টাল, MORTAL, মর্টাল। হ্যাঁ, তাহলে এইখানে অল কি, এইখানে অল কি, অল, তাহলে অল এখানে একাকি বসার কারণে এটা প্রোনাউন, আর এখানে নাউনের পূর্বে বসার কারণে অল শব্দটা হয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার যদি একলা বসে তখন সেটা ডিটারমিনার থাকে না। কোন শব্দকে আমরা পরে সামনে করবো, কোন শব্দকে ডিটারমিনার বা কোন শব্দকে যদি আমরা ডিটারমিনার বলতে চাই, কোন শব্দকে যদি আমরা প্রিপজিশন বলতে চাই, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে তারপরে নাউন আছে। আবার বলো, কোন শব্দকে ডিটারমিনার বললে এবং কোন শব্দকে প্রিপজিশন বললে, মনোযোগ, কোন শব্দকে যদি আমরা ডিটারমিনার বলি বা কোন শব্দকে যদি আমরা কি বলি, আহ, এই প্রিপজিশন বলি, তাহলে আমরা দেখাবো যে ভাই দেখেন এখানে একটা নাউন আছে, এই যে অল দ্বারা নাউন। কিন্তু যদি এখানে এই বাক্যে দেখাইতে পারি নাই, তাইলে এটা ডিটারমিনার থাকে নাই, আর এটা প্রনাউন হয়ে গেছে। তো বিষয়টা হলো, যেমন আমি ওইখানে উদাহরণ দিয়েছিলাম যে সাম ভেরি গুড, সাম, SME, সাম ভেরি কোল্ড ওয়াটার, ভেরি কোল্ড ওয়াটার, ওয়াটার। তো আমরা জানি যে সাম হলো যে সংখ্যা পরিমাপবাচক শব্দ, সাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? ডিটারমিনার দ্বারা বোঝানো হয়েছে ওয়াটার কে। ওয়াটার শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এই ভেরি হলো অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ কে যে মডিফাই করছে তার নাম হলো অ্যাডভার্ব। তো আমরা জানি, আর এছাড়াও আরেকটা আছে প্রি ডিটারমিনার গুলো কি কি? প্রি ডিটারমিনার যেমন ধরো হোয়াট, সাচ, রেদার, হ্যাঁ,
অলও কখনো কখনো প্রিডিটারমিনার হইতে পারে। হোয়াট বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড, তাহলে হোয়াট এ নাইস বার্ড, হোয়াট আ নাইস বার্ড, বেয়ার্ড বার্ড, তাহলে হোয়াট শব্দটা হলো প্রিডিটারমিনার। সাচ এ বিউটিফুল গার্ল, সাচ এন ইন্টেলিজেন্ট বয়, তাহলে এই তো ওইগুলো হলো প্রিডিটারমিনার। তো এখন আমরা ডিটারমিনার নিয়ে মূল আলোচ্য বিষয় কি? মূল আলোচ্য বিষয় হলো ডিটারমিনার তিন ধরনের, কতগুলা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কতগুলা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, কতগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। মনে রাখবা, এবার হলো কাউন্টেবল যেগুলা, কাউন্টেবল যেগুলো, সেগুলোর মধ্যে যদি বলি মেনি, মেনি এ প্লাস নাউন কি হবে? মেনি এ, হ্যাঁ দাঁড়াও, বয় বয়েজ, ইজ নাকি আর? আর একটা বললাম শুধু মেনি, বয় বয়েজ, ইজ নাকি আর? মেনি এ বয় বয়েজ ইজ নাকি আর? মেনি বয় বয়েজ ইজ নাকি আর? এ নাম্বার অফ, এ নাম্বার NUMBR, নাম্বার অফ বয় বয়েজ ইজ নাকি আর? তারপরে নিজে নিজে দেখে ফেলো, দ্য নাম্বার NUMBR, নাম্বার অফ বয় বয়েজ ইজ নাকি আর? এটা হলো একটা গুরুত্বপূর্ণ ফাংশন গেল। আচ্ছা, if you if you বয় নাকি বয়েজ, ইজ নাকি আর? এই তো প্রথমে দেখো, এগুলা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ফাংশন। হ্যাঁ ঠিক আছে। তো মেনি এ বয়, মেনির পরে মনে রাখবা, মেনির পরে যদি কোনো এ না থাকে তাহলে মেনি বয়েজ হবে, আর হবে মেনি স্টুডেন্টস, মেনি এ গুড, মেনি এ গ্রেট, মেনি টু মেনি, এগুলো পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়। কিন্তু মেনির পরে যদি এ থাকে, মেনি এ, তাইলে বয় হবে, ইজ হবে, মেনি এ ফ্লাওয়ার হবে, ইজ হবে, বুঝছো? এ নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল, এ নাম্বার অফ বয়েজ হবে, এ নাম্বার অফ বয়েজ হবে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, এ নাম্বার অফ বয়েজ হবে, আর হবে, নাম্বার অফ বয়েজ হবে, আর হবে। কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, বয়েজ হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে। ফিউ, এ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ফিউ আর ফিউয়েস্ট। বলো, ফিউ, এ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ফিউ আর দা ফিউয়েস্ট। ফিউ শব্দের অর্থ নাই, নেগেটিভ শব্দ। ফিউ নেগেটিভ শব্দ, বলো ফিউ নেগেটিভ শব্দ, মনে মনে বলো, মুখে মুখে বলো, ফিউ নেগেটিভ শব্দ। তাই ট্যাগ কোশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, বুঝছো কিনা? আবার এ ফিউ অ্যাফার্মেটিভ শব্দ, মানে অল্প কিছু আছে। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই, নাই বললেই চলে। আর তোমার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। তবে ফিউ, এ ফিউ এগুলোর পরে অবশ্যই নাউন এবং ভার্ব প্লুরাল হবে, এবং সেটা কাউন্টেবল নাউন হবে, কাউন্টেবল নাউন। তারপরে আনকাউন্টেবল এর ক্ষেত্রে কি খেয়াল করো, আনকাউন্টেবল এর ক্ষেত্রে হলো আনকাউন্টেবল ইকুয়াল টু, আনকাউন্টেবল নাউনের পূর্বে তোমার কি বসে? তোমার তোমার মাছ, MUCH, মনে রাখো মাছ, হ্যাঁ। তারপরে হলো অ্যামাউন্ট অফ, AMOUNT, অ্যামাউন্ট অফ, হ্যাঁ। তারপরে তোমার এ গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, হ্যাঁ। তারপরে হলো লিটল, লিটল, এরকম যা থাকুক, হ্যাঁ, লেস, LESS, লেস। এগুলোর পরে তুমি কি কাউন্টেবল নাউন বসবে না, বসাইবা না আনকাউন্টেবল নাউন বসাইবা? তাহলে এটা এটা আমরা বসাবো কাউন্টেবল নাউন, ওয়াটার, এবং ভার্ব কি হবে, ইজ বসাবো। এই হলো, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো নাও মাচ, টু মাচ, অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, লিটল, এ লিটল, দা লিটল, নট এ লিটল, ভেরি লিটল, এই ধরনের যা থাকুক, লেস থাকুক, তাহলে এগুলার পরে অবশ্যই আমাকে আনকাউন্টেবল নাউন খুঁজতে হবে, এবং সেটার পরে ভার্বটাও আনকাউন্টেবল নাউনের পরে আমরা জানি ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তো এখানে সবসময় আমাদের যে ঝামেলাটা হয় সেটা হলো এই বিষয়টা মনে রাখতে হবে, ফিউ আর এ ফিউর মধ্যে, ফিউ আর এ ফিউ, আর লিটল আর আ লিটল, পার্থক্যটা কোথায় বলো? ফিউ, এ ফিউ, এটা হলো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর লিটল, এ লিটল, আনকাউন্টেবল নাউন। এটা হলো প্লুরাল হবে, আর এটা হবে সিঙ্গুলার। তাহলে কথা বলো, ফিউ এবং লিটলের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নাই? বলো, মুখে মুখে বলো, মনে মনে বলো, ফিউ এবং লিটলের মধ্যে
অর্থগত কোনো পার্থক্য নেই। ফিউ এবং লিটলের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। তবে কি হচ্ছে, ধরো আমি তোমাদের কমেন্ট বক্স দেখি কোনো সমস্যা আছে কিনা। ফিউ এবং লিটলের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। কোনো প্রশ্ন থাকলে মনে মনে ধরে রাখো, আমি শেষের দিকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ফিউ এবং লিটলের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। ঘটনা কি, রোদ আসতেছে, হ্যাঁ দাঁড়াও একটু আমি রোদ থামানোর চেষ্টা করবো, 30 সেকেন্ড সময় দিও আমারে। ফিউ লিটলের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নাই, তবে এ ফিউ এ লিটল এই। আচ্ছা, ফিউ লিটলের মধ্যে অর্থগত তেমন কোনো পার্থক্য নেই, তবে ফিউটা হলো ফিউ এ ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে, লিটল এ লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে। অনলি ফিউ বলা যাবে না, অনলি ফিউ অনলি লিটল হবে না, বলতে হবে অনলি আ ফিউ অনলি আ লিটল, অনলি আ লিটল। কখনোই কোনো অবস্থায় অনলি ফিউ অনলি লিটল ফ্রেজ গুলা ভুল হবে, অনলি এ ফিউ অনলি এ লিটল। আবার শোনো, একটা কতগুলো এখানে আমরা তার ইয়ে বলে রাখি, মুখে মুখে বলো আমার সাথে, ওয়ার্ক, মুখে মুখে বলো ওয়ার্ক, ফার্নিচার, কতগুলো শব্দ আনকাউন্টেবল না, এগুলো প্লুরাল হয় না। বলো ওয়ার্ক, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, নিউজ, ইনফরমেশন। মনোযোগ দিয়ে আরেকবার শোনো, হৃদয়ে ধারণ করো, বাসায় পড়ার সময় নাই। ওয়ার্ক, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, নিউজ, ইনফরমেশন, মিউজিক, পোয়েট্রি, মানি, টাইম, পেপার, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, ফুড, ব্রেড, ট্রাফিক, টিআরএ ডাবল এফ আইসি, ট্রাফিক, টিআরএ ডাবল এফ আইসি, ট্রাফিক, গুরুত্বপূর্ণ শব্দ ট্রাফিক। তারপরে ইকুইপমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ। তারপরে তোমার এরকম ধরনের যে শব্দগুলো আছে কতগুলা, অলওয়েজ আনকাউন্টেবল নাউন, এগুলোর সাথে এস বাই যুক্ত করে প্লুরাল করা হয় না। ওয়ার্ক, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, হ্যাঁ, নিউজ, নিউজেস বলা যাবে না, ইনফরমেশন বলা যাবে না, মিউজিক্স বলা যাবে না, মানি, মানি সবসময় আনকাউন্টেবল নাউন, টাইম, পেপার, অ্যাডভাইসেস বলা যাবে না, ব্রেডস, সোপস এরকম বলা যাবে না। আচ্ছা, তারপরে তোমার তোমার আরেকটা পয়েন্ট থেকে যায় আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের একটা বিষয়, যে কতগুলো ডিটারমিনেন্ট আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। যেমন ধরো এ লট অফ, তারপরে তোমার লটস অফ, সাম, এরপরে হলো তোমার অল, হ্যাঁ, এরপরে হলো এনি, নো, হাফ, HLF হাফ, এনাফ, ENOUGH এনাফ, মোর মোস্ট, এগুলার পরে আমরা জানি সব সময় কি বসে, বোথ কাউন্টেবল। তাহলে এ লট অফ ওয়াটারও বলতে পারবা, এ লট অফ স্টুডেন্টসও বলতে পারবা, সাম বয়েজও বলা যাবে, সাম মানিও বলা যাবে। দেখছো কিনা, এগুলো এমন এক শব্দ যেগুলো পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনই বসানো যায়। এরপরে অল বয়েজও বলা যাবে, অল মানিও বলা যাবে, অল ওয়াটারও বলা যাবে। তো এই শব্দগুলা হলো, এগুলা শব্দে এগুলোর পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনই বসতে পারে। যেমন এ লট অফ যদি বলি, এ লট অফ, ধরো মেনি স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস এর পরে মেনি বসাইলা, বুঝছো কিনা, মাছ, ওয়াটার বলা। তাহলে দুইটার অর্থ হলো, এখানে মেনি বসাইছে, এখানে মাছ বসাইছে, এই দুইটা উঠাইয়া দিয়ে আমরা কি বসাইতে পারি বলো, একটা এ লট অফ সব জায়গায় বসবে, এ লট অফ গোলালুর মতো, এ লট অফ স্টুডেন্টস বলতে পারবো, এ লট অফ ওয়াটারও আমরা বলতে পারবো। আচ্ছা, হাফ নিয়ে কিন্তু আমি কথা বলছি, হাফ যদি ধরো, হ্যাঁ মনে রাখবা, 1 ঘন্টায়, 1.5 ঘন্টায়, আচ্ছা আধা ঘন্টা হলো হাফ এন আওয়ার, HOUR আওয়ার। আধা মাইল, হাফ আ মাইল, MILE, বুঝছো কিনা, এটা হলো আধা, আধা অর্থ হলো এরকম হবে, হাফ এন আওয়ার, হাফ এ মাইল, হাফ এ মিনিট। আর যদি 1.5 ঘন্টা বলো, তখন বলতে হবে 1.5, 1.5, HALF, হাফ, HOURS, আওয়ার্স, বুঝছো কিনা, 2.AHLF, হাফ, MILES, মাইলস, হ্যাঁ, বুঝছো কিনা। এটা হলো 1.5, 2.5, 3.5, 2.5, 3.5 এরকম। ওকে, আচ্ছা একটা কথা মনে রাখবা, ডিটারমিনারের ক্ষেত্রে নাউনের পূর্বে এনাফ বসে, NOUN, নাউন, নাউনের পূর্বে এনাফ। যেমন ধরো আমি বলি এনাফ মানি, ENOUGH, এনাফ মানি, MONEY, মানি, টাইম, ফুড। তাহলে নাউনের পূর্বে এনাফ শব্দটা বসে। কিন্তু যদি বলো বিউটিফুল, BEAUTI, বিউটিফুল, তাহলে এরপরে স্মার্ট, SMART, স্মার্ট, এনাফ, ENOUGH, এনাফ। তাহলে অ্যাডজেক্টিভের পরে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের পরে, বা ওয়েল বললা, ফ্লুয়েন্টলি বললা, FLUENTRY, ফ্লুয়েন্টলি, এনাফ, ENOUGH, এনাফ। আমি একটু দাঁড়াও, সব ঠিক করতেছি।
রোদ পড়তেছে প্রচুর, আমাকে তোমরা একটু রেকর্ডিং পজ দাও, আমার। এনাফের বিষয়টা ছিল আমাদের, এনাফের পরে নাউন থাকবে। এনাফ মানে বলো, ইনাফ মানি, ইনাফ ফুড, ইনাফ মিল্ক, ইনাফ ওয়াটার, ইনাফ এসেট, ইনাফ নলেজ। তাহলে নাউনের পূর্বে এনাফ বসবে, তখন ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার বলো বিউটিফুল এনাফ, হ্যান্ডসাম এনাফ, ওয়েল এনাফ, স্মার্ট এনাফ, হ্যাঁ, ফ্লুয়েন্টলি এনাফ, কুইকলি এনাফ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ হয়। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে যখন ইনাফ বসে তখন ইনাফ শব্দটা অ্যাডভার্ব হিসাবে গণ্য হয়। নাউনের পূর্বে বসলে এনাফ শব্দটা অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসলে এনাফ শব্দটা অ্যাডভার্ব হিসাবে গণ্য হবে। মনে রাখবা, অল এর পরে সবই হয়, অল ইজ হয়, অল আরও হয়, অল ইজও হয়, অল আরও হয়। বলবা অল কখন ইজ হয়, কখন আর হয়। মনে রাখবো, অল দ্বারা যদি দেখছি, অল দ্বারা যদি কোনো আনকাউন্টেবল নাউনকে বুঝাও, হ্যাঁ, তখন অল ইজ হবে, অল ইজ ওয়েল। এভরিথিং অর্থ প্রকাশ করলে অল ইজ ওয়েল। অল দ্বারা যদি তুমি কোনো কাউন্টেবল নাউনকে বুঝাও, অল আর ওয়েল, মানে অল বয়েজ আর ওয়েল। তাহলে অল এর পরে ইজ বসাবে নাকি আর বসাবে, সেটা হলো আপ টু ইউ, তোমার বাক্যের উপর নির্ভর করবে। অল লাভ আলী, অল লাভ আলী হবে না অল লাভ আলী, বলো অল লাভ নাকি অল লাভ? অল লাভ আলী হবে, অল লাভ আলী। কেন অল লাভ আলী হলো? কারণ অল দ্বারা যেখানে দেখি নিশ্চয়ই কোনো বস্তু না, এখানে আনকাউন্টেবল না, এটা কাউন্টেবল প্লুরাল কে বোঝানো হয়েছে, এই জন্য অল লাভ হয়েছে, ভার্বের সাথে যুক্ত হয়নি। আরেকটা কথা মনে রাখবা যে দা অল বয়েজ বলা যাবে না, এটা সিস্টেমটা হলো অল দা বয়েজ, বুঝছো কিনা? অল দা বয়েজ, দা অল বয়েজ বলা যাবে না। তোমার কারণ হলো অল, অল এর পরে, ডিটারমিনারের পরে না, ডিটারমিনারের আগে অল শব্দটা বলবে। অল দা বয়েজ, অল মাই অল ফ্রেন্ডস বলা যাবে না, বুঝছো কিনা? অল মাই ফ্রেন্ডস বলে, অল মাই ফ্রেন্ডস, মাই অল ফ্রেন্ডস বলা যাবে না, কারণ আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পূর্বে অল বসে। তাহলে অল মাই ফ্রেন্ডস বলা যাবে না, অল দা বয়েজ, অল মাই ফ্রেন্ডস বলতে হবে, অল দা বয়েজ বলতে হবে। অর্থাৎ মাই অল ফ্রেন্ডস, হিজ অল বুকস, হ্যাঁ, অল হিজ বুকস, অল হিজ বুকস বলা যাবে, হিজ অল বুকস বলা যাবে না। একটা কথা মনে রাখবা যে সাম এবং এনি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা জানি সাম বসে, নেগেটিভ সেন্টেন্সে আমরা জানি এনি বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম বসে, নেগেটিভ সেন্টেন্সে আমরা এনি বসাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম মানে কি? ধরো সাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম বসে, আর নেগেটিভ সেন্টেন্সে এনি বসে, আমরা জানি এই কথা। কিন্তু এই কথাটা মনে রাখবে এইভাবে, এনি কখন অ্যাফার্মেটিভ আর কখন নেগেটিভ সেন্টেন্সে বসে। এনি শব্দটা যখন কি অর্থ হবে? এনি শব্দের অর্থ যদি কোনো, কোনো অর্থ হয়, কোনো, এনি শব্দ যদি কোনো অর্থ হয় তাহলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। আর এনি শব্দের অর্থ যদি হয় যে কোনো, যে কোনো, তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ, এটা বলে আইআরএমইটিএল। আবার বললাম, অর্থাৎ তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, ইউ মে আস্ক মি এনি কোশ্চেন, ইউ মে আস্ক মি এনি। তাহলে এনি কোশ্চেন, এনিটা ডিটারমিনার এবং অর্থ হলো যে কোনো। তাহলে মনে রাখবে, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম বসে, আই নিড সাম মিল্ক, আই নিড সাম রাইস, এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম বসে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি বসে, তখন এনি শব্দের অর্থ হলো কোনো। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? ডু ইউ নিড এনি হেল্প? নো, আই নিড নো এনি হেল্প, আই নিড নট এনি হেল্প, না আমার কোনো সাহায্য প্রয়োজন নাই। তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি বসে, তখন এনি শব্দটার অর্থ হবে কোনো। আর তবে মাথায় রাখতে হবে, এনি শব্দের অর্থ যদি হয় যে কোনো, তাহলে এটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও বসতে পারে। আর একটা আমরা জানি যে সামটাইমস, মনে রাখবা, SOME, সামটাইমস। এই সামটাইমস এর রহস্য, এই সামটাইমস হলো মাঝে মধ্যে, এই সাম তারপরে টাইম, এটার অর্থ হলো কিছু সময়, কিছু সময়। তারপরে এই সাম, তারপরে এই হলো টাইমস, টাইমস। এটা কিন্তু ভুল শব্দ, এটা বলা যাবে না। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা কোনো গ্রুপে নাই, মেসেঞ্জারে যে গ্রুপে আমি লিংক দিছিলাম, ওই লিংকের মধ্যে তোমাদের কথা বুঝতে পারছো কিনা আমার একটু জানাইও। পরে আমি এই মেসেজ গুলো তো ডিলিট হয়ে যাবে, মেসেঞ্জারে যেখানে লিংক দিছিলাম এই ফেসবুক গ্রুপটাতে, সেখানে তোমরা কোনো পরামর্শ থাকলে জানাইও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সামটাইমস, সামটাইম, সামটাইমস। আর একটা হলো SOME, সাম টাইম। এই চারটা শব্দ। তাহলে এই সামটাইমস হলো মাঝে মধ্যে, এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা থাকে। সামটাইম হলো কিছু সময়,
টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন তাই টাইমের প্লুরাল হয় না, তাহলে সামটাইমস বলা যাবে না। আর একটা হলো সামটাইম। সাম অর্থ সামটাইম মানে হলো, এটার অর্থ হলো যে অতীত বা ভবিষ্যতের, আনসার্টেন টাইম, কোন অতীত বা ভবিষ্যতের কোন অনির্দিষ্ট সময়কে বুঝাইলে সামটাইম, যে ইউ মাস্ট কাম এন্ড হ্যাভ সাম টাইম উইথ আস, যে কোন একটা সময় এসো, ইউ মাস্ট কাম এন্ড হ্যাভ সাম টাইম, যে কোনো একটা সময়, এটা কিন্তু অতীত বা ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট সময় বুঝালে আমরা কি বসাই বলে সাম টাইম বসাই। অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময় বুঝালে। তারপরে মোস্টের বিষয়টা কি, MOST মোস্ট, মোস্টের পূর্বে যদি তুমি বসাও বসাও, দিস ইজ দ্য মোস্ট হেল্পফুল বুক, এ মোস্ট হেল্পফুল বুক, হেল্পফুল বুক, এ মোস্ট হেল্পফুল বুক, মানে এ মোস্ট হেল্পফুল বুক মানে হলো এ ভেরি হেল্পফুল বুক, এ ভেরি হেল্পফুল বুক। তারপরে হলো যদি বলি দা মোস্ট হেল্পফুল বুক, দা মোস্ট হেল্পফুল বুক, দুইটার মধ্যে পার্থক্য কি, এটা হলো পজিটিভ ডিগ্রি। মনে রাখবা মোস্টের অর্থ যদি মোস্টের পূর্বে যদি এ বসে তাহলে এটা ভেরি অর্থ প্রকাশ করে। দিস ইজ এ মোস্ট হেল্পফুল বুক, ধরো আমাদের শ্রদ্ধেয় এমডি আব্দুল লতিফ স্যারের বইটা, দিস ইজ এ মোস্ট হেল্পফুল বুক, স্যারের যে প্রিমিয়ার বইটা আছে, তোমরা সবাই সংগ্রহ করবে এটা, এটা স্যারকে এক ধরনের পাওয়া হবে। তো এ মোস্ট হেল্পফুল বুক, এ ভেরি হেল্পফুল বুক, দ্য মোস্ট হেল্পফুল বুক, এটা হলো দ্য মোস্ট মানে হলো কি বলো, দা, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই মোস্টের অর্থ ভেরি হলে মোস্টের পূর্বে বসে, মোস্টের যদি সুপারলেটিভ ডিগ্রি হয় মোস্টের পূর্বে দি বসবে। আর যদি মোস্ট একাকি বসে, মোস্ট অফ দা বয়েজ, তাহলে মোস্ট, এই মোস্ট কখন মোস্ট শব্দটা প্রনাউন হিসাবে গণ্য হবে, প্রনাউন হিসাবে গণ্য হবে। কিন্তু যখন এখানে এই যে সুপারলেটিভ ডিগ্রি অথবা তোমার পজিটিভ ডিগ্রিতে যখন মোস্ট ব্যবহার হয়, তখন মোস্ট শব্দটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কেন দেখো, এই যে এ দ্বারা তো বোককে বোঝানো হয়েছে, হ্যাঁ, বোকের পূর্বে হেল্পফুল শব্দটা হলো অ্যাডজেক্টিভ, বোক হলো নাউন, হেল্পফুল হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যেহেতু মোস্ট শব্দটা বসছে তাহলে অবশ্যই এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। কিন্তু মোস্ট যদি যেহেতু একলা বসছে তাই মোস্ট শব্দটা হবে প্রনাউন, মোস্ট হলো প্রনাউন। তো মোস্টের অর্থ আমরা জানি, মোস্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে শুধু মোস্টের পূর্বে দি বসবে, সবসময় মোস্টের পূর্বে দি বসবে না। আর মোস্টের অর্থ যদি ভেরি হয় তখন পজিটিভ ডিগ্রি বসবে, দিস ইজ এ মোস্ট হেল্পফুল বুক, প্রিমিয়ার ইজ এ মোস্ট হেল্পফুল বুক ফর প্রিলিমিনারি ক্যান্ডিডেটস। এই হলো বিষয়। এই তাহলে আমরা নো শব্দটা মনে রাখবো, নো শব্দটা নো শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো বা ডিটারমিনার বলবো, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার প্লাস নাউন, এরপরে নাউন থাকবে। কিন্তু নট শব্দটা অলওয়েজ অ্যাডভার্ব, নট শব্দটা মূলত অ্যাডভার্ব। তাহলে বলো নো শব্দটা আমরা সাধারণত কি বলতে পারি, নো শব্দটা মূলত আমরা ডিটারমিনার বলবো। আই হ্যাভ নো নিউজ, নো মানি, নো নিউজ ইজ গুড নিউজ, নো বয় ইজ নো, আমরা জানি এবং এটাও জানি আসছে এর আগে যে নো, নো এর পরে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, নো এর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। এই যে শোনো, নো বয় যদি বলো নো বয় তাহলে ইকুয়াল টু ইজ হবে, নো বয়েজ ইকুয়াল টু আর হবে, নো বয়েজ এর পরে আর হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ওভারঅল ডিটারমিনার সম্পর্কে। এবার আমরা জানবো যে যারা স্টেপ 15 থেকে স্টেপ 15 থেকে তোমার কত হবে, তোমার 23 হইতে পারে মেবি অনেকের, নাউন নিয়ে আমরা বিস্তারিত করেছিলাম, নাউন। তো নাউন কথা যদি আমরা বলি, নাউনটা কি, তোমার প্রথমত আমরা নাউন নিয়ে যে বিভিন্ন প্রকারভেদ আছে। প্রপার নাউন, প্রপার নাউনের বৈশিষ্ট্য হলো ক্যাপিটাল লেটার হওয়া, মনে রাখবা ক্যাপিটাল লেটার হইলে মাত্র প্রপার নাউন হবে। প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম বৈশিষ্ট্য হলো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, নাহলে কোনো মতেই প্রপার নাউন হবে না। তো এই স্যাটারডে সানডে মানডে এগুলো সবই প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে প্রথম কথা হলো আর্টিকেল বসবে না, যেমন নজরুল আর্টিকেল বসে নাই, নজরুল, বাংলাদেশ, ঢাকা, নো আর্টিকেল, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তবে কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, দা হিমালয়েস, LAYS হিমালয়েস, দা, দা কি বলো, দা পদ্মা, এই যে তোমার এই যে আমার সামনে নদীতে একটা দেখতেছো না সামনে, এটা হলো কর্ণফুলী, পদ্মা। আর একটা হলো ক্যাপিটাল, আচ্ছা ক্যাপিটাল লেটার হবে, তারপরে হলো নজরুল, ঢাকা, দা হিমালয়েস, দা পদ্মা, আর একটা হলো লাস্ট ওয়ান, সেটা বলবো আমরা কি, তোমার এই যে ধরো ইউ আর এ নজরুল, এ নজরুল, RAZRUL নজরুল। দিস ইজ দ্য ফ্যাক্ট কি, ক্যাপিটাল লেটার হবে প্রথম বৈশিষ্ট্য, নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। তবে কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে,
প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, যেমন নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, যেগুলো আমরা আর্টিকেল অধ্যায় পড়েছি। তবে সতর্কতা, ওই যে আমরা এখানে বলছিলাম যে নজরুলের পূর্বে আর্টিকেল বসে না, সেই নজরুলের পূর্বে যদি আমরা আর্টিকেল কখনো বসায় ফেলি তাহলে সেটা আর প্রপার নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। তো কখনো বোঝানোর সময় স্পষ্ট করে বলবা প্রপার নাউন ক্যাপিটাল লেটার হবে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, কোন অবস্থাতে স্মল লেটার লেখা যাবে না। সেকেন্ড হলো এটা পূর্বে আর্টিকেল বসে না। দ্বিতীয়ত হলো এটা কিছু কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে। তৃতীয়ত হলো যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না সেটার পূর্বে যদি আমরা বসায় ফেলি তাহলে সেটা কমন নাউন হিসেবে গণ্য হবে। তারপরে কমন নাউন, কমন নাউনের একটা ইউনিক বৈশিষ্ট্য হলো একাকে বসে না। এটা হলো হয়তো ডিটারমিনার অথবা প্লুরাল, ডিটারমিনার নিয়ে অথবা প্লুরাল হয়ে বসে। বলো ডিটারমিনার নিয়ে অথবা প্লুরাল হয়ে বসে। তাহলে কমন নাউন হলো ডিটারমিনার নিয়ে বসে নতুবা প্লুরাল হয়ে বসে। ডিটারমিনার নিয়ে বসবে নতুবা প্লুরাল হয়ে বসে। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো বলা যাবে না, বলতে হবে আই লাইক ম্যাঙ্গোস অথবা আই লাইক এ ম্যাঙ্গো। তারপরে আর এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবা ভাষার পূর্বে দি বসে, ভাষার নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। যেমন ইংলিশ, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইকুয়াল টু ভাষা। যদি বলো জাতি তাহলে হবে দা ইংলিশ, হ্যাঁ এটা হলো জাতি। আর যদি দা ইংলিশ অফ কানাডা, দা ইংলিশ অফ কানাডা, CANADA, কানাডার ইংলিশ, এই এটা হলো নির্দিষ্ট এলাকার ভাষা। আর একটা হলো তোমার যদি বলি তোমার দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তখন ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে ইংলিশ হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ হবে নাউন, ডি হলো ডিটারমিনার। আমি কিন্তু তাড়াতাড়ি বলতে হবে কারণ আমার একটা সাজেশন ক্লাস গুলোতে আমি এখন সবগুলোর উপর একটা রিভিউ করছি। তো ইংলিশ মনে রাখবা, যদি ভাষার নাম বোঝায় ইংলিশ, জার্মান, ফ্রান্স, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, নো আর্টিকেল। যদি জাতির নাম বোঝায় দা ইংলিশ, দা জার্মান, দা ফ্রেঞ্চ, দি হবে। এবং সেটা ভার্ব বা প্লুরাল হবে কারণ পুরো জাতিকে বোঝানো হয়েছে। দা ইংলিশ স্পিক হবে, নট স্পিক্স। তারপরে দা ইংলিশ অফ কানাডা, নির্দিষ্ট এলাকার ভাষা হইলে দিবস, ভাষা নামের পূর্বে দিবস না, নির্দিষ্ট এলাকার ভাষা হইলে দিবস। দা ইংলিশ অফ সৌদি আরাবিয়া, দা বাংলা অফ সিলেট, এরকম। আর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তাহলে কি হবে বলো, ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দা বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে দি বসবে। আর দি বসলে এই যে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছি, আমরা জানি এটা যে দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে দা দ্বারা ল্যাঙ্গুয়েজ কে বোঝানো হয়েছে, অতএব ইংলিশ শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা কমন নাউনে ছিলাম, কমন নাউন নিয়ে বললাম যে কমন নাউনের মোস্ট প্রধান বৈশিষ্ট্য হলো কমন নাউন সাধারণত একাকী বসে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে নতুবা প্লুরাল হয়ে বসে। আরেকটা বৈশিষ্ট্য কি, আরেকটা বৈশিষ্ট্য হলো এই ধর অ্যাডজেক্টিভের পূর্বে তোমার যদি একটা অ্যাডজেক্টিভের প্লুরাল করার জন্য কি কাজ করি, দি বসাইলাম, এবার বসাই দাও রিচ, পুয়ার, পায়াস, হ্যাঁ, ওল্ড, ইয়াং, ব্রেভ, কথা বলছো কিনা, যা বসাও, হ্যাঁ, এই দা রিচ, ইজ হবে না আর হবে, উত্তর হবে ইজ, ইজ হবে না আর হবে, উত্তর হবে আর। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি বসাই তখন সেটা অ্যাডজেক্টিভ থাকে না। দা মিজারেবল, মিজারেবল শব্দটা এখন আর অ্যাডজেক্টিভ নাই, এটা হয়ে গেল নাউন এবং সেটা প্লুরাল নাউন, নাউন এবং এটা প্লুরাল, এবং এরপরে ভার্বটা প্লুরাল হয়। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দা পুয়ার ইজ আর নট, দা ও সরি, আমি তো আমার আইডিওলজি সেখানে বুঝাই দিচ্ছি। সবাই লেখা রাখো এই বাক্য ক্রস, আর পড়ানো যাবে না। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অলওয়েজ হ্যাপি, অলওয়েজ হ্যাপি, এই যে এই হ্যাপি এই কথা বাদ, এই উদাহরণ কখনো বাচ্চাদেরকে পড়াইবা না। আমরা কি পড়াবো বলছি, পড়াবো দুইটা বিষয় পড়াবো। এক নম্বর পড়াবো দা পুয়ার ওফেন, OFTN, ওফেন সাফার্স, সাফার, SAFFER, সাফার, ভার্ব প্লুরাল হয়েছে। দা রিচ আর ওফেন হ্যাপি, পড়াবা দা রিচ, RICH, রিচ আর ওফেন, OFTN, ওফেন হ্যাপি, এইটা বলতে হয় হ্যাপি। ধনীরা প্রায় সুখী হয়, ধনীরা সুখী হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু গরিবেরা সুখী হতে পারে, সান্ত্বনা নিয়ে হবে, কিন্তু তার অনেক অধিকার থেকে কোন যুক্তি এবং ধর্ম কখনোই আমাকে বলে নাই গরিব থাকার জন্য। আমি ক্লাসে এটা বিস্তারিত অনেক সময় বলি যে ইসলামের যে পঞ্চ স্তম্ভ,
নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, এরপরে এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এর মধ্যে গরিবের জন্য হলো মূলত কালেমা আর নামাজ, বুঝছো কিনা, গরিবের জন্য। এরপরে হলো আর একটু বড় লোক হও, তারপরে একটু যদি টাকা পয়সা থাকে, মোটামুটি খাইতে পারতেছে, খাওয়া দাওয়ার আছে, শুকনো শুকনো না, তাহলে কিন্তু রোজা আছে। তারপরে বড় লোকের জন্য পুরাই দুইটা। অর্থাৎ তুমি যদি গরিব, ফকির, মিসকিন আমরা যদি হই, তাহলে ইসলামের পঞ্চভিত্তি আমাদের দ্বারা পূরণ করা সম্ভব না। তো আমি চাইবো, আমি সবাইকে উৎসাহিত করি বড় লোক হওয়ার জন্য। টাকা পয়সা আল্লাহ এমন ভাবে দেবে যে তুমি জাকাত দিতে পারতেছো। দানের মধ্যে যে শান্তি, সেই শান্তি আমরা নিতে চাই। সেজন্য বৈধ পন্থায় অবশ্যই আমরা অনেক টাকা পয়সা মালিক হতে চাই। আমরা হজ করতে চাই, আমরা পুরা মধ্যপ্রাচ্য একবার ভ্রমণ করতে চাই, পুরো ইউরোপ ভ্রমণ করতে চাই, সুযোগ পাইলে এই কাপ্তাই, রাঙামাটি, সাজেক, বান্দরবন ঘুরে আসতে চাই। কেন? সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ভ্রমণ করবা, প্রচুর পরিমাণে ভ্রমণ করলে দেখবা যে তোমার আধ্যাত্মিক উন্নয়ন করতে। আমি আমার বললাম না, আমার পাগলামির নেশা আছে কুমিল্লা যাওয়ার ব্যাপার। তো কুমিল্লা যদি একবার গেলেই, দূরে আমি যে শালবন বিহার যাই, যাওয়ার পরে এই ওয়ালটাতে ধরলে আমার 1000 বছর ইতিহাস মাথায় কাজ করে। আমি শুধু উপলব্ধি করি এখানে একটা নগর সভ্যতা ছিল, আনাগোনা ছিল, মানুষের ব্যাপক ইয়ে ছিল। আজকে সেই 7 জন, এই টেবিলটা তবু আছে, 7টা দেয়াল আদৌ খালি নেই, ছবি আছে কিন্তু ওরা নাই। তাহলে তুমি যদি ভ্রমণ করো, তাহলে দেখবা যে একটা বিশেষ রিফ্রেশমেন্ট তৈরি হবে। ভ্রমণ করার জন্য অনেক টাকা পয়সা দরকার, তাহলে টাকা পয়সার জন্য কি লাগবে? বড়লোক হওয়া লাগবে। তাহলে রিচ আর নট অলওয়েজ হ্যাপি কথাটা চরম ভুল, এটা বেয়াদবি, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো শিখাইবা না, এগুলা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যেন আমরা সারাদিন মিসকিন থাকি। তো আমরা সবসময় বলবো যে দা রিচ আর ওপেন হ্যাপি। এবং আমাদের যে মৌলিক অধিকার, যাদের টাকা পয়সা আছে তারা ভালো একটা প্রস্তুতি নিতে পারে। যারা ধরো টিউশন নিয়ে চলতে হয়, কত কষ্ট করা লাগে চিন্তা করে দেখো। গতকালকে বিজিবির একটা ছেলে আত্মহত্যা করছেন অভাবের কারণে, আর সহ্য করতে পারতেছে না। তো ধরো এই যে যারা, আমি তো বুঝি তোমাদের অনেকে আছে 5-7টা, আমি তোমাদের সবার অনেকের সাথে মিট করি, 4-5টা টিউশন করে নিজে চলতে হয়, পরিবারেও চালাই। ওর কষ্টটা তুমি বুঝবা না। ওর যদি একটু একটু যদি 10-15 হাজার টাকা সাপোর্ট দেওয়া যাইতো, তাহলে ও আরো ভালো করতে পারতো। তো আমাদের দেশের এই বিষয়টা, তো তুমি কষ্ট করছো তার মানে তোমার বাচ্চারাও কষ্ট করবে, এমনটা যেন না হয়। তোমার বাচ্চারা খুব স্মুথলি দুধে ভাতে বড় হবে। আচ্ছা, ইনশাল্লাহ। তো কোন কথা থেকে কোন কথা চলে গেছি, ফিলোসফি নিয়ে আসছি। এরপর হলো তোমার দা মাদার রোজ ইন হার, MOTHER, মাদার রোজ, আর রয়েছে রোজ ইন হার, হ্যাঁ তাই না? মাদার, দা গার্ল ইন হার, বুঝছো কিনা? এই যে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, তাহলে এটা হবে ডিড নট, মানে ডিডন্ট ইট, এক কোশ্চেন হবে ডিডন্ট ইট। অর্থাৎ কমন নাউনের পূর্বে আর্টিকেল, কমন নাউনের পূর্বে যদি আর্টিকেল, কমন নাউনের পূর্বে যদি আমরা কি বসাই বলো? কমন নাউনের পূর্বে যদি আমরা আর্টিকেল বসাই এবং সেটা যদি গুণবাচক অর্থ প্রকাশ করে, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। মাতৃত্ব, পশুত্ব, দা বিস্ট ইন হার, দা গার্ল ইন হার, স্ট্রাকচার গুলো এরকম হয়, বি প্লাস কমন নাউন প্লাস ইন। এটা হলো সিস্টেম আর কি, বুঝছো কিনা? বি প্লাস কমন নাউন প্লাস ইন যদি হয়, তাহলে সেটার কমন নাউন থাকে না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। ধরো নাজমুল হঠাৎ করে ফোন করলো। হ্যাঁ নাজমুল, বলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জাহাঙ্গীর আলম নামের কেউ স্ক্রিন স্ক্রিন রেকর্ড করলে কিন্তু এখানে সবাই দেখতে পাচ্ছে না, কাইন্ডলি স্ক্রিন সেটা বন্ধ করে দাও। কাইন্ডলি, হ্যাঁ, সবার জন্য এটা একটা জরুরি বিষয়, এই যে অনেকে দেখতে পাচ্ছে না। একটু কাইন্ডলি, একটু কাইন্ডলি, কে যে স্ক্রিন রেকর্ডিং এ আছো, একটু কাইন্ডলি হেল্প করো আমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছে না সবাই বলতেছে এখানে, নাজমুল ফোন করে জানাইলো, একটু একটু হেল্প করো। এই যে দেখছো কমেন্ট বক্সে, প্লিজ অধিকার লঙ্ঘন করো না, এটা কিন্তু হিউম্যান রাইটস। তোমার উপর কেউ কষ্ট পাক এমনটা যেন না হয়। এখন ঠিক হয়ে গেছে, প্লিজ। খুব মানুষের ব্যাপারে ইনসাফ ঠিক রাখবে, ইনসাফ, যেন তোমার জন্য, তোমার কারণে যেন কেউ একদমই কষ্ট না পায়, হ্যাঁ? আচ্ছা, তাতে তোমার একটু লস হইলেও সমস্যা নেই। তো আমরা কোথায় ছিলাম? তো এই হলো বিষয় যে কমন নাউনের পূর্বে যদি ডি বসাও, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ডি প্লাস কমন নাউন প্লাস ইন, দা ফাদার ইন হার, দা মাদার ইন হার, দা গার্লস ইন হার, বুঝছো কিনা? দা বিস্ট ইন ইউ,
এগুলা হলো কমন নাউন। তো তারপরে আমরা কমন নাউন নিয়ে কথা বললাম, এবার আমরা বলবো তোমার কি ম্যাটেরিয়াল নাউন, সরি কালেকটিভ নাউন। শোনো দুইটা বিষয়, দা আর্মি, শোনো দা আর্মি, ARMY, আর্মি হ্যাজ নাকি হ্যাভ, তারপরে হ্যাঁ দা পুলিশ, POLIC, পুলিশ হ্যাজ নাকি হ্যাভ, তারপরে হলো আরেকটা হলো দা ক্যাটেল, CATTLE, ক্যাটেল হ্যাজ নাকি হ্যাভ। বিষয়টা বুঝো, যদি দা আর্মি হয় দা আর্মি হ্যাজ হবে, দা পুলিশ হ্যাভ হবে, দা ক্যাটেল হ্যাভ হবে। ঘটনা কি বলো? কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার, আর্মি, অডিয়েন্স, বুঝছো, মেজরিটি, মাইনরিটি, কালেকটিভ নাউনের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে, বলো আমার সাথে মুখে মুখে বলো, পুলিশ, ক্যাটেল, জেন্ট্রি, পেজেন্ট্রি, পোল্ট্রি, ভার্মিন, এরিস্টোক্রেসি, মব, বুঝছো কিনা? এরকম কতগুলা শব্দ আছে যেগুলা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ভার্বটা প্লুরাল হয়, কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ভার্ব প্লুরাল হয়, বুঝছো কিনা? কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ভার্ব প্লুরাল হয়। আচ্ছা, তো তো আমরা জানলাম কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার, কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন, পুলিশ, ক্যাটেল, জেন্ট্রি, পেজেন্ট্রি, এগুলোর পরে ভার্বটা প্লুরাল হয়। এরপরে মনে রাখবা, এই যে দ্য কমিটি, হ্যাঁ দেয়ার আর সেভারাল কমিটিজ, COMMITEES, কমিটিজ ইন আওয়ার স্কুল। হ্যাঁ দেয়ার আর সেভারাল কমিটিজ, কমিটিজ যদি কমিটিজ করো, আর্মিকে যদি আর্মিজ করো, ARMIS, আর্মিজ। মনে রাখবা কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, AND বসতে পারে, নো প্রবলেম, বসতে পারে, কিন্তু কালেকটিভ নাউনকে যদি তুমি প্লুরাল করো তাহলে সেটা কমন নাউন, কমন নাউন। দ্য আর্মিজ অফ দ্য অ্যালায়েন্স হ্যাভ বিন ডিফিটেড, আর্মিজ অফ দ্য অ্যালায়েন্স হ্যাভ বিন ডিফিটেড। আরেকটা আমরা কালেকটিভ নাউনের মধ্যে আমরা পড়ি নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হলো দ্য জুরি, JURY, দ্য জুরি ইজ অবলিক আর আর্গুইং, ARGUING, আর্গুইং অ্যামং themselves, 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 হ্যাঁ তাহলে ইজ হবে না আর হবে, উত্তর হবে আর হবে, বুঝছো কিনা? দ্য জুরি, এই যে জুরিদের মধ্যে বাদানুবাদ চলতেছে, কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার নিঃসন্দেহে, কিন্তু কালেকটিভ নাউন যদি তোমার কি হয়, কালেকটিভ নাউন যদি তোমার এটার মধ্যে বিভাজন বুঝায়, ডিভাইডেশন বুঝায়, হ্যাঁ মতবিরোধ বুঝায়, তাহলে তাহলে এটার নাম হবে নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, MULTITUD, নাউন অফ মাল্টিটিউড। এবং এই 10 এটার ক্ষেত্রে তোমার আমরা জানি ভার্বটা প্লুরাল হবে। তাহলে বলো দ্য জুরি ইজ ইউনাইটেড, জুরিরা একমত ছিলেন, আর দ্য জুরি আর ডিভাইডেড, জুরিরা ভিন্নমত, জুরিরা ভিন্নমত পোষণ করে। আচ্ছা মনে রাখবা, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর টু লিভ, ওয়াটার, ওয়াটার, ও হ্যাঁ ওয়াটার ইজ এন্ড, ধরো ওয়াটার ইজ এসেনশিয়াল, ধরো এরকম দিলাম, ওয়াটার শব্দটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর যদি বলি দ্য ওয়াটার অফ জমজম, ডব্লিউ, ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন, আর দ্য ওয়াটার অফ জমজম, JAMJM, জমজম, এটা হলো কমন নাউন। তাহলে আমরা কি জানলাম? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন হলো সেই নাউন যেগুলোকে ওজন করা হয়, ওজন করা যায়, গণনা করা যায় না। পরীক্ষা আসছে মাটন, মাটন হ্যাজ ফ্যাট, মাটন কোন নাউন? এমনটা বলবেন, মাটন, মাটন হ্যাজ ফ্যাট, তাহলে মাটন হলো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন হলো এমন একটা নাউন যেটাকে সাধারণত গণনা করা হয় না, ওজন বা পরিমাপ করা হয়। এটার পূর্বে যদি আমরা আর্টিকেল বসাই তখন সেটা কমন নাউন হিসেবে গণ্য হবে, বুঝছো কিনা? তাহলে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ড, দা গোল্ড অফ আফ্রিকা, এটা হবে কি বলো, কমন নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আমরা কখনো কমন নাউন বসাই তাহলে সেটা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আমরা আর্টিকেল বসাই তাহলে সেটা কমন নাউন হিসেবে গণ্য হবে। অনুরূপ ভাবে ধরো বিউটি ইজ ট্রুথ, BEAUTY, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এই ট্রুথ বিউটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো কিছু দোষ গুণের নাম বোঝানো হলে সেটার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলি এ থিং অফ বিউটি, এ থিং অফ বিউটি, নাজমুল কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে, আমি তো দেখতেছি না, আমার ফোন দিও। এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ থিং শব্দটা হলো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সরি এই বিউটিও অ্যাবস্ট্রাক্ট নাউন, একলা বসছে। আর যদি বলি হেলেন ওয়াজ বিউটি অফ, HELEN, হেলেন ওয়াজ বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, BEAUTY, বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, বুঝছো কিনা? এবার এই বিউটি হবে কমন নাউন। হেলেন ওয়াজ এ বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, হেলেন ওয়াজ এ বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখো যত সাফিক্স প্রিফিক্স যুক্ত
নাউন আছে সেগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ফ্রেন্ডলি, ব্রুটালিটি, ইন্ডিপেন্ডেন্স, বুঝছো কিনা, ইউনিয়ন, ওপিনিয়ন, হিরোইজম, ব্রেভারি, ব্যান্ডেজ, ক্যারেজ, প্যাশন, কাইন্ডনেস, যা আছে যে কতগুলো শব্দ আছে, কতগুলো এটাও মনে রাখতে হবে, কতগুলো নাউনের গঠন তোমরা একটু কাইন্ডলি একটু ফুটনোট করো। নাউনের গঠন এটা একটু দেখে নিও, নাউনের গঠন কিভাবে কতগুলো সাফিক্স যুক্ত করে নাউন গঠন করা হয় এটা কিন্তু দেখে নিও। যেমন টি ওয়াই, সিই, সি ওয়াই, এজিই, এসআইউএন, টিআইউএন, এসইএনসি, ইউআরই, বলো এই কতগুলো শব্দ। যেমন প্লেজার, বুঝছো কিনা, রেশন, প্যাশন, হিরোইজম, ব্রেভারি, বললাম না কতগুলো শব্দ আছে, কতগুলা কি আছে, সাফিক্স আছে যেগুলো যুক্ত করে আমরা নাউন গঠন করতে পারি। এটা কিন্তু তুমি একবার দেখে নিও, ভালো হবে। আচ্ছা, আর একটা হলো একটা কতগুলা নাউন ভার্ব হইতেই পারে, কতগুলা নাউন ভার্ব হতে পারে। হি ফাদার্স 3 চিলড্রেন, বুঝছো কিনা, বা হাজবেন্ড ইউর মানি, HUSBAND, হাজবেন্ড, ইউর মানি, এগুলাকে বলা হয় ডিনোমিনাল ভার্ব। ইউর মানি, MONEY, মানি। হাজবেন্ড শব্দটা হলো ভার্ব। এই যে আমি গ্রুপের মধ্যে পরীক্ষা নেই, এই যে এখানে একটা পরীক্ষার প্রশ্ন ছিল, দেখো যে ব্লু, ব্লু শব্দটা ভার্ব, নাউনও হয় ভার্বও হয়। যেমন হি ব্লুড হিজ ক্লোথস, সে তার কাপড় গুলারে নীল দিল। ব্লু, ব্লু শব্দটা নাউনও হয় ভার্বও হয়। এরকম ধরনের ধরো টেবল, ক্যালেন্ডার, ওয়েল, পেন, পেন থ্রু দা লাইন, লাইনটি কেটে দাও, পেন থ্রু দা লাইন, ডিনোমিনাল ভার্ব। নাউন যখন ভার্ব হয় মনে মনে বলো, মুখে আওয়াজ করে বলো, আওয়াজ করলে তো আমি শুনবো না, সমস্যা নেই, মুখে আওয়াজ করে বলো, যে নাউন ভার বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয়, যে নাউন বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ডিনোমিনাল। ডিনোমিনাল, নমিনাল ভার। যে নাউন বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় সেটার নাম হলো ডিনোমিনাল ভার। বলো, যে নাউন বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় সেটার নাম হলো ডিনোমিনাল ভার। তাহলে পেন থ্রু দা লাইন, তারপরে তাহলে যেমন বলো, বলো পেন থ্রু দা লাইন, ওয়াইল ইউর ওন মেশিন, তারপরে কি বলো, শি ফ্যান্স হারসেলফ, এই যে যতগুলো ফ্যান, ওয়েল, ফিশ ইন দা পন্ড, পুকুরে মাছ ধরো, উই গার্ডেন অল দা ইয়ার, উই গার্ডেন, গার্ডেন বাগান করি, স্কুল ইউর চিলড্রেন, বাচ্চারা স্কুলে পাঠাও, যত্ন নাও, বুঝছো কিনা। বিটিভি উইল এয়ার স্পেশাল প্রোগ্রাম, এয়ার শব্দটা ভার্ব, এয়ার মানে হলো সম্প্রচার করা। বুক এ সিট ফর মি, আমার জন্য একটা সিট বুকিং দাও, বরাদ্দ করো। বুক, বুক শব্দটা ভার্ব হয়ে গেল। তোমার ধরো চেয়ার, প্রাইম মিনিস্টার উইল চেয়ার দা প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার চেয়ারের সভাপতিত্ব করবেন, এই। আচ্ছা, আরেকটা বিষয় হলো মনে রেখো যে আমরা জানি এ বা এন এর রহস্যটা কি। আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, ভাওয়েল সাউন্ড নট ভাওয়েল। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। বলো, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। যেমন তাহলে এ ড্যাশ ইউনানিমাস, এ নাকি এন, ইউনানিমাস, UNANIMOUS, ইউনানিমাস। উত্তর হবে এ হবে। কেন এ হবে? কারণ বর্ণটা কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হলো ভাওয়েল, ইউ, সরি, বর্ণটা হলো ভাওয়েল কিন্তু সাউন্ডটা হলো কনসোনেন্ট, ইউনানিমাস, ইউর উচ্চারণ ইউর মতো হইবে। হ্যাঁ, তাহলে এরকম ধরনের যদি বলি, যেমন ধরো এ অবলিক এন, এইচএসসি, এইচএসসি, বর্ণটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হলো AICH, এইচ, এজন্য এন হবে। তাহলে আমরা এ বসাবো নাকি এন বসাবো সেটা সাউন্ড বা প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করে। অনেক পরীক্ষা আসে সাউন্ড না প্রনাউন্সিয়েশন, এটা একটা পাগলামি মনে হয়েছে আমাদের, দুইটাই হইতে পারে, সমস্যা নেই। তো সাউন্ড বা প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করবে। যদি তুমি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসাইবা, কনসোনেন্ট সাউন্ড হইলে এ বসাবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমি সবসময় বলেছি যে একটা শব্দ আছে ওয়ান, ONE, ওয়ান, ওয়ানের পূর্বে এ বসে, ওয়ান ছাড়া যত এন আসবে, যত এন ও আসবে, সবগুলোর পূর্বে এন বসবে। কারণ ওয়ান লিখতে গেলেই শুধু ওয়ান উচ্চারণটা ওয়া হয়। তাহলে আমার সাথে বলো, ওয়ান এর পূর্বে এ বসে, ওয়ান ছাড়া সকল ও এর পূর্বে এন বসে। আবার বলো, ওয়ান এর পূর্বে এ বসে, ওয়ান ছাড়া সকল ও এর পূর্বে এন বসে। ওয়ান এর পূর্বে এ বসে, কারণ ওয়ান এর পূর্বে এ বসছে কেন, ও এর উচ্চারণটা ওয়া হয়েছে, তাই ওয়ান এর পূর্বে এ বসছে। ওয়ান ছাড়া সকল ও এর পূর্বে এন বসবে। তারপরে এই একটা বিষয়। এরপরে আমরা যদি অনেকে স্টেপ 30 সাথে 23টা একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমি বলতাম সবসময়, যে 10 জায়গায় নাউন বসে, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে, অর্থাৎ এই সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট,
কম্পাউন্ড নাউন, তারপরে আরেকটা হলো তোমার কেজ ইন এ পজিশন, কেজ ইন এ পজিশন, APPOSITION, এ পজিশন। হ্যাঁ, এই তারপরে হলো এগুলার স্থলে, এর স্থলে, তারপরে প্রেপজিশন, ডিটারমিনার, প্রেপজিশন, তারপরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, তারপরে হলো টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর হলো ডিটারমিনার, ডিটারমিনার। তোমাদের তো আগে জানাই আসছে ডিটারমিনার মানে কি, ডিটারমিনার মানে হলো আর্টিকেল, ডিটারমিনার হলো পজিটিভ, ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডিটারমিনার। এগুলোর পরে নাউন বসে, এরপরে এরপরে নাউন বসে। এটা বলো সাবজেক্টের স্থলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট, এখান থেকে প্রশ্ন কমন করবে ইনশাআল্লাহ। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, কমপ্লিমেন্টারি স্থলে, কম্পাউন্ড নাউনের স্থলে, কেজ ইন এ পজিশনের স্থলে। আবার সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউন, কেজ ইন এ পজিশনের স্থলে নাউন বসে, জিরান বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লজ বসে। আবার সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কেজ ইন এ পজিশন, কম্পাউন্ড নাউনের স্থলে নাউন বসে, প্রনাউন বসে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান বসে। প্রিপজিশন, আর্টিকেল, প্রিপজিশন, ইনফিনিটিভ, টু হ্যাভ ভার্ব, ডিটারমিনার। ডিটারমিনার মানে হলো আর্টিকেল, ARTICLE, আর্টিকেল, ডিটারমিনার হলো, ডিটারমিনার হলো ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এবং ডিটারমিনার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলার পরে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এগুলোর পরে নাউন বসে। তাহলে নাউন বসে নিম্নোক্ত স্থানে, কোথায়? সাবজেক্টের স্থলে। তো আমরা জানি এই 10টা জায়গা যদি চিহ্নিত করতে পারি, আমরা আমরা কখনোই ইয়াতে পারবো না, নাউন চিনতে সমস্যা হবে না। আমি সবসময় এই উদাহরণ দিয়ে আসছি, পোভার্টি, পোভার্টি ইজ আ গ্রেট কাজ, VREAT, গ্রেট কাজ। আমি একটা মৌলিক উদাহরণ দিই, পোভার্টি, ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ। হ্যাঁ, টু টেল লাইজ, টু টেল লাইজ ইজ আ গ্রেট সিন, গ্রেট সিন। Where he lives, where he lives is unknown to me. Where he lives, তাহলে poverty, working, to tell lies, where he lives is unknown to me. তাহলে poverty is a great curse, working is good for health, to tell lies is a great sin, where he lives is unknown to me. Poverty is a great curse, working is good for health, to tell lies, এই সবগুলোই যেহেতু সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট ইকুয়াল টু নাউন, এগুলো নাউন, নাউন। তাহলে নাউন এগুলো হলো সাবজেক্ট। সাবজেক্ট স্থলে যেহেতু নাউন বসে, প্রথমটা নাউন, প্রথমটা নাউন, সবই নাউন, এটাও নাউন, এটাও নাউন। তাহলে প্রথমটা নাউন, সমস্যা নাই। দ্বিতীয়টা ওই নাউনকে আমরা জিরান বলতে পারি, ওয়ার্কিংটাকে আমরা জিরান বললাম। টু টেল লাইজ, এটা হলো নাউন ফ্রেজ। হোয়ার হি লিভস, এটা হলো নাউন ক্লজ। তো আমি সবসময় বলি কি, তোমার যদি যদি তুমি এই কথাটা ভালো করে বুঝো, জীবনেও তোমার নাউন ফ্রেজ, নাউন ক্লজের সমস্যা হবে না। 10 কথা যদি ভালো বুঝো, তুমি বুঝছো যে প্রিপজিশনের পরে একটা শব্দ ভাগিল নাউন, হ্যান্ডেল উইথ কেয়ার, কেয়ার শব্দটা নাউন। এরপরে যদি বলি এভরিথিং ডিপেন্ডস অন হিজ অ্যারাইভাল, নাউন, নাউন ফ্রেজ। হি ইজ ফন্ড অফ সুইমিং, অফ এর পরে সুইমিং, জিরান। এরপর যদি বলি এভরিথিং, নো নান ইজ হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ, উইথ এর পরে যে হোয়াট, লিসেন টু হোয়াট আই সে, listen to what I say, what I say, দেখো না, listen, LISTEN, listen to what I say, what I say, listen to what I say, what I say, কোন ক্লজ হবে? এটা হলো নাউন ক্লজ। তাহলে 10 জায়গায় বলো, সাবজেক্টের স্থলে বলো, সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে। অবজেক্ট মানে টু বি ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে, সরি, অবজেক্ট হলো যে ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, বুঝছো কেন? যে ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটার নাম অবজেক্ট, অবজেক্টের স্থলে নাউন। I know where he lives, I know, I know, আমি জানি, where he lives, where he lives, I know where he lives, তাহলে এটা হলো আমি জানি, কি জানি, এই জন্য এটা হলো অবজেক্ট। অবজেক্টের জায়গায় যা থাকে তার নাম নাউন, নাউন। I like teaching, আমি পছন্দ করি, কি টিচিং, কি পছন্দ করি, টিচিং, এই টিচিং, এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে বলো সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপজিশনের, সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে,
কমপ্লিমেন্টারি স্থলে কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, সামনে আসবে, এই জন্য এখন বললাম না। কম্পাউন্ড নাউনের স্থলে, কম্পাউন্ড নাউন তিনভাবে লেখা যায়, যেমন ধরো চেয়ারপারসন উইদাউট স্পেস। কম্পাউন্ড নাউনের স্থলে চেয়ারপারসন, ফুটবল ম্যাচ, ঢাকা ইউনিভার্সিটি, ফাদার ইন ল, কম্পাউন্ড নাউনের স্থলে। তারপরে কেজ ইন অ্যাপোজিশন, কেজ ইন অ্যাপোজিশন হলো যেমন শেখ হাসিনা, SHAK, শেখ হাসিনা, হাসিনা, শেখ হাসিনা, উনি হলেন দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য PM অফ বাংলাদেশ went to New York last month. New York last month. হ্যাঁ, তাহলে এই যে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বক্স, কোন নাউন বা প্রনাউনের পরে কমা দিয়ে অতিরিক্ত তথ্য দান করাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। তো কেজ ইন অ্যাপোজিশনের স্থলেও নাউন ফ্রেজ বসে। এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যাবে না, অবশ্যই এটা নাউন ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যাবে না মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো কোন নাউন বা প্রনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ। কখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো? হি ইজ এ ম্যান অফ গ্রেট ওয়েল, হি ইজ আ ম্যান of great wealth, GREAT, great wealth, 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 of great wealth, of দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই ম্যানকে, বুঝছো কিনা? I have a boat, I have a boat made of wood, made of WWD, wood, is made of wood, I have a boat made of wood. So he is a man of great wealth, I have a boat made of wood, এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বলবা তোমরা, এই জন্য আমি বলছি কেজ ইন অ্যাপোজিশনের সাথে কেজ ইন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো না, এটা হলো নাউন ফ্রেজ। বলো এটা কি নাউন ফ্রেজ? বলো কেজ ইন অ্যাপোজিশনের স্থলে নাউন ফ্রেজ। বলো কেজ ইন অ্যাপোজিশনের স্থলে কি বসে? নাউন ফ্রেজ। আই লিভ ইন ঢাকা, ঢাকার পরে কমা দিয়ে লিখছো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বুঝছো কিনা? তাহলে কোন কোন নাউন বা প্রনাউনের পরে যদি কমা দিয়ে ওই নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দেওয়া হয়, সেটার নাম হলো কি? কেজ ইন অ্যাপোজিশন, সেটা নাউন ফ্রেজ হয়। কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার জন্য শর্ত হলো কোন নাউন বা প্রনাউনের পরে সাধারণত প্রিপজিশন যুক্ত বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে। কোন নাউন বা প্রনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে, ওই নাউন বা প্রনাউনকে বুঝালে তাহলেই শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি ক্লিয়ার। তো এই যে 10 জায়গায় নাউন বসে, এটা নিয়ে আমরা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবো। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, কমপ্লিমেন্টারি স্থলে, কম্পাউন্ড নাউনের স্থলে, এরপরে হলো এরকম প্রিপজিশনের পরে প্রিপজিশন, যত প্রিপজিশনের পরে যা থাকুক অবশ্যই নাউন আছে, নইলে নাউন ফ্রেজ আছে, নইলে জিরান আছে। প্রিপজিশনের পরে আর্টিকেলের পরে, কমন নাউনের পরে দিস ইজ এ মাস্ট, দিস ইজ এ মাস্ট, এই মাস্ট কেন নাউন? আর্টিকেলের পরে নাউন বসছে। হ্যাঁ, ওকে। তারপরে স্টেপ হবে, স্টেপ হবে 24 থেকে 40। এটা আমি প্রনাউন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। প্রনাউন, প্রনাউন। আচ্ছা, হ্যাঁ আজিদুল বলো, বলো। আচ্ছা, এই কোন আপুর ক্যামেরা অফ করা নাই, অফ করে ফেলো। এটাকে খুব, এটা কিন্তু দৃষ্টিকটু, সাবধান। হ্যাঁ, ক্যামেরা অফ করে ফেলো। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রনাউন। আচ্ছা, প্রনাউন নিয়ে কি আছে দেখো একটু। প্রনাউন নিয়ে আমরা প্রথমত একটা ছক করছিলাম, এবং আপাতত জানো যে কোথায় পার্সোনাল প্রনাউনটা কোথায় বসে, বুঝছো? প্রনাউন ধরো এই যে প্রথমত হলো যে আই, তোমার এই যে সাবজেক্ট, শোনো, সাবজেক্ট, সাবজেক্টের পরে, সাবজেক্টের স্থলে, তারপরে টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে, আর হলো এস দেন এর পরে, এস দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তাই না? তারপরে হলো অবজেক্ট এর স্থলে, স্থলে প্রিপজিশন, তারপরে হলো প্রিপজিশন, পরে হলো লেট, এবং ইনফিনিটিভের পরে আইনযুক্ত ভার্ব, আইনযুক্ত ভার্ব অবলিক ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভের পরে তোমার আমরা জানি অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে সাবজেক্টের স্থলে যেমন বলো আই,
আই লাভ ইউ সাবজেক্ট স্থলে আই, বুঝছো কিনা? আই হলো সাবজেক্ট স্থলে, টু বি ভার্বের পরে ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ওয়াজ শি, আই উইশ, আই ওয়ার, বলো আই উইশ, আই ওয়ার, বলো আই উইশ, আই ওয়ার। হি হবে না হিম হবে? হি হবে না হিম হবে বলো তো? আই উইশ আই ওয়ার, হি নাকি হিম? উত্তর হলো হি হবে। কেন হি হবে? এই যে টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে। ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আই, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এখানে মতান্তর আছে, কেউ শি বলেন, কেউ হার বলেন, এখানে মতানৈক্য আছে। তবে ইনফরমাল ইংলিশে নাকি ইনফিনিটিভ বলা, সরি অবজেক্টিভ ফর্ম বলা যাবে, সমস্যা নাই। প্রিপজিশনের পরে যত প্রিপজিশন আছে, লিসেন টু মি, লিসেন টু আই বলি না, আমরা বলি লিসেন টু মি, লিসেন টু মি। হ্যাঁ, তোমার লেট হিম ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক। হ্যাঁ, লিসেন টু, এই যে দেখো দেয়ার, এটা পরীক্ষা আছে, দেয়ার ইজ এ ট্রাবল, দেয়ার ইজ এ ট্রাবল, TROUBLE, ট্রাবল বিটুইন, BETWEN, বিটুইন করিম এন্ড আই নাকি মি? উত্তর হবে দেয়ার ইজ এ ট্রাবল বিটুইন করিম এন্ড আই হবে না মি হবে? বিটুইন যেহেতু প্রিপজিশন, তাই প্রিপজিশন নিয়ে হবে, পরে মি হবে। স্টুডেন্টস লাইক ইউ এন্ড মি হ্যাভ মেনি থিংস টু ডু। তোমার আমার মতো ছাত্রদের অনেক কিছুই করার আছে। স্টুডেন্টস লাইক ইউ এন্ড মি, লাইক ইউ এন্ড মি হবে। লাইক শব্দটা প্রিপজিশন, অর্থাৎ আবারও বললাম, কোন শব্দকে যদি আমরা প্রিপজিশন বলি, তারপরে অবশ্যই যদি কোনো প্রনাউন বসাই, সেই প্রনাউনটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এই জন্য বিটুইন এর পরে মি হয়েছে। তাহলে সাবজেক্টিভ স্থলে, এরপরে হলো টু বি ভার্বের পরে তুলনার ক্ষেত্রে অ্যাজ অথবা দেন এর পরে সাধারণত সাবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ স্থলে প্রিপজিশনের পরে অবশ্যই প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। হ্যাঁ, চাবি তো ধরো, সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে বলো? সাবজেক্টিভ স্থলে টু বি ভার্বের পরে এস দেন এর পরে। তাহলে ইট মাস্ট বি, যদি বলি ইট মাস্ট বি, MUST মাস্ট বি, হি হবে না হিম হবে? হি হবে না হিম এট দা ডোর? তাহলে উত্তর হবে হি, এই যে টু বি ভার্বের পরে। তাহলে সাবজেক্টের স্থলে টু বি ভার্বের পরে তুলনার ক্ষেত্রে অ্যাজ অথবা দেন এর পরে সাধারণত সাবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ স্থলে প্রিপজিশনের পরে লেট এর পরে এবং ইনফিনিটিভ এবং আইনযুক্ত ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কথা আমরা জানি। সবসময় মাথায় রাখতে হবে, এই দেখো দুইটা বাক্য একটু খেয়াল করো। অর্ডার অফ প্রনাউন, ORDER, অর্ডার অফ প্রনাউন, PRONOUN, প্রনাউন। হ্যাঁ, অর্ডার অফ প্রনাউন, অর্ডার অফ প্রনাউনটা কি? দেখো তো, দেখো আই, ইউ এন্ড হি ইজ গিলটি, GUILTY, গিলটি। হ্যাঁ, তারপরে হলো ইউ, হি এন্ড আই, ধরো আই ওয়াজ ট্রাইং, TRYING, ট্রাইং বেস্ট। এই দুটো বাক্যের মধ্যে অসঙ্গতি কোথায় আছে? বাক্য ঠিক আছে কিনা দেখো। এখানে কিন্তু অর্ডার ঠিক আছে, দেখো আই, ইউ এন্ড হি। যদি দোষ স্বীকার বোঝায়, তাহলে নিজের নাম সবসময় আগে বলতে হয়, 1 2 3, নো প্রবলেম, 1 2 3। তাহলে ইজ হবে না, এটা মনে রাখতে হবে, সাবধান, এখানে অনেক সময় ভুল থাকে, এটা হবে আর। আই, ইউ এন্ড হি আর গিলটি, কারণ এন্ড দ্বারা যুক্ত হলে আমরা জানি প্লুরাল হয়। তবে ঠিক আছে, ইউ, হি এন্ড আই, 2 3 1। এটার পরে হবে, কিন্তু এটা ওয়াজ হবে না, এটা হবে ওয়ার, এন্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল হয়। তাহলে মাথায় রাখতে হবে, যদি ভালো কাজ হইলে নিজের নামটা আমরা আগে না বলে শেষে বলি। কার্টেসি, আল্লাহুম্মা জালনি সাগীরা শাকুরা। হ্যাঁ, ফি আইয়ুনিন নাসি কাবীরা, ফি আইনি সগীরা, আমার নিজের চোখে নিজের ছোট বানানো। নিজের ছোট হওয়া এটা একটা বড় গুণ মানুষের, নিজের চোখে নিজেকে ছোট রাখা। তাহলে আই, ইউ এন্ড হি, এই যে দোষটা আগে আমি করছি ভাই, আমি সরি। তো সবার দোষ, কিন্তু দোষ সকলেরই হোক, দোষটা আগে নিজে মাথা পাইতা নেয়া, এটা অনেক বড় মহত্বতার লক্ষণ। তো আই, ইউ এন্ড হি আর গিলটি। তাহলে সবসময় 1 2 3, 2 3 1। তাহলে বোঝা গেল আমরা কখনোই 2 3 এলোমেলো হচ্ছে না, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, 2 3 এলোমেলো হয় না। ইউ এন্ড হি কখনো এলোমেলো হয় না, বলো ইউ এন্ড হি। সবসময় ইউ এন্ড হি, নাকি হি এন্ড ইউ? কখনোই হি এন্ড ইউ হবে না, সবসময় ইউ এন্ড হি হবে, সবসময় ইউ এন্ড হি হবে। তারপরে একটা কথা তোমার এখানে আমি জানা রাখি যে দুইজনের ক্ষেত্রে, এটা ওই সময় একটা প্রাসঙ্গিক কথা ছিল, দুইজনের ক্ষেত্রে আমরা জানি বিটুইন বসে, দুইজনের ক্ষেত্রে বিটুইন।
দুইয়ের অধিক বুঝালে এমন, দুইয়ের অধিক বুঝালে এমন, অধিক বুঝালে এমন। কিন্তু যদি সীমারেখার নাম বুঝায়, বলো দেয়ার ইজ এ ট্রিটি বিটুইন দ্য ফাইভ গুড গ্রেট পাওয়ার্স, বলো দেয়ার ইজ এ ট্রিটি বিটুইন ফাইভ গ্রেট পাওয়ার্স। যদি সীমানার নামের কথা উল্লেখ থাকে, পারস্পরিক সহযোগিতার সম্পর্কের কথা উল্লেখ করা থাকে, সুইজারল্যান্ড লাইজ বিটুইন ইতালি, জার্মানি, ফ্রান্স এন্ড অস্ট্রিয়া, তাহলে সারা জীবন কিন্তু পড়ে আসছো বিটুইন হলো দুইজনের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি বিটুইন দুইয়ের অধিক ক্ষেত্রেও বসতে পারে। কখন বসতে পারে? সীমানার ক্ষেত্রে, দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর নাম উল্লেখ করা থাকলে, তারপরে হলো পারস্পরিক সহযোগিতা সম্পর্ক বুঝালে যে আমরা কি বসাইতে পারি? বিটুইন বসাতে পারি। মনে রাখতে হবে একটা বিষয়, এই ধরো মাই, আওয়ার, ইউর, এই যত পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, হিজ, হার, এগুলোর পরে অবশ্যই নাউন থাকবে, চূড়ান্ত কথা। আর এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ প্রোনাউন হলো, পজিটিভ প্রোনাউন হলো মাইন, এমআইএন, মাইন, আওয়ার্স, আওয়ার্স। মাইন মানে হলো মাই প্লাস সামথিং, সামথিং। আওয়ার্স মানে হলো আওয়ার প্লাস সামথিং। যদি বলি দেখো না একটু, দিস ইজ মাইন, দিস ইজ মাই বলবো না, মাই বললে নাউন দিতে হবে। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। আর দিস ইজ মাইন, মাইন মানে হলো মাই, মাই পেন। তাহলে মাইনের মধ্যে একটা নাউন, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স। এই পজিটিভ প্রোনাউন যেগুলা, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স, পজিটিভ প্রোনাউন গুলার পরে কি থাকে বলো? পজিটিভ প্রোনাউন গুলার পরে অবশ্যই পজিটিভ প্রোনাউন গুলার মধ্যে একটা নাউন থাকে, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন লুকায়িত থাকে। তাহলে যদি আমরা কোথাও মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার এগুলা পাই, তারপরে যেটা আছে সেটার নাম অবশ্যই নাউন, অবশ্যই নাউন, অবশ্যই নাউন। আর যদি মাইন থাকে তো মিলে নিবা। দিস ইজ মাইন মানে দিস ইজ মাই পেন। হ্যাঁ, যেমন ধরো আমরা কোথায় ভুল করি, সেন্সিটিভ মিস্টেক গুলো কোথায়? যেমন ধরো একটা পরীক্ষার প্রশ্ন ছিল, THIR দেয়ার নাকি THIRS, দেয়ার্স ইজ এ নাইস ক্লাসরুম, নাইস ক্লাসরুম। তাহলে দেয়ার নাকি দেয়ার্স ইজ এ নাইস ক্লাসরুম? উত্তর হলো এটা হবে দেয়ার্স। মানে তাহলে দেয়ার্স কেন বললাম, মানে দেয়ার বাক্যটা তখন হবে দেয়ার ক্লাসরুম, ক্লাসরুম ইজ আ নাইস ক্লাসরুম, দেয়ার ক্লাসরুম ইজ এ নাইস ক্লাসরুম, তাদের ক্লাসরুমটা সুন্দর ক্লাসরুম। দেয়ার ক্লাসরুম ইজ এ নাইস ক্লাসরুম, দেয়ার্স ইজ এ নাইস ক্লাসরুম মানে দেয়ার ক্লাসরুম ইজ এ নাইস ক্লাসরুম। তাহলে দেয়ার কেন বসাইতে পারলাম না? কারণ দেয়ার শব্দটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি সেখানে একটা বিষয় বুঝে আসছি, এটা আবার দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, পেন অন দ্য টেবল, অন দ্য টেবল। এখানে দেয়ার শব্দটা আবার টিএবিএলই, দেয়ারকে বলা হয় মক সাবজেক্ট, THER, দেয়ার এটা প্রোনাউন। বলো দেয়ার কোন পার্টস অফ স্পিচ? দেয়ার যখন মক সাবজেক্ট হয় তখন সেটা প্রোনাউন হয়, মক সাবজেক্ট। দেয়ার যদি মক সাবজেক্ট হয় তাহলে সেটা অবশ্যই প্রোনাউন হবে। তাহলে আমরা এখানে তিনটা দেয়ার পাইলাম। এই দেয়ার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, THIR, দেয়ার মানে তাদের। এরপরে অবশ্যই নাউন লাগবে, এই যে দেয়ার ক্লাসরুম। আর এই দেয়ার্স যদি বলো তাহলে দেয়ার্স এর মধ্যে একটা নাউন লুকায়িত আছে, দেয়ার্স মানে দেয়ার ক্লাসরুম। আর যদি বলো দেয়ার শব্দটা যদি প্রোনাউন বলো তাহলে এটা হলো মক সাবজেক্ট, এবং এটা দেয়ার শব্দটা দেয়ার এবং দেয়ারের পরে ইজ হবে না আর হবে, এই ক্ষেত্রে আমরা পরে নাউনটা নির্ধারণ করব, মূল সাবজেক্টটা নির্ধারণ করবে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। মনে রাখতে হবে একটা বিষয় যে ইটস আর ইটস, ITS, এটার মানে হলো ইহার, ইটস প্লাস নাউন, ITS ইটস এর পরে নাউন সবসময়। আর IT', ইটস মানে হয়তো ইট ইজ হবে, ইট হ্যাজ হবে, ইট ওয়াজ হবে। যেমন ধরো ইটস রেইন, ইটস রেইন, RAINED, রেইন টুডে, আজ বৃষ্টি হয়েছে। ইটস রেইন মানে হলো ইট হ্যাজ রেইন। সবাই বলো ইটস রেইন মানে কি? ইট হ্যাজ রেইন। ইটস রেইন মানে হলো ইট হ্যাজ রেইন, ইট হ্যাজ রেইন। ইটস রেইন মানে হলো ইট হ্যাজ রেইন। তাহলে ইটস আর ইটস এর মধ্যে পার্থক্যটা হলো ইটস মানে হলো ইটি, ইটস মানে হলো ইহার, এরপরে নাউন বসে। ইটস, ইটস ম্যারিড, ইটস ডিমেরিড, ইটস পজিশন। এই ইহার অর্থ যদি বলো তাহলে ITS। আর IT', মানে তিনটা কথা, ইট ইজ হবে, ইট ওয়াজ হবে, ইট হ্যাজ হবে। তারপরে দেখো কোন এই ওয়ান এর পরে সবসময় ভার্ব থাকে, ওয়ান প্লাস ভার্ব।
আর ওয়ান্স এর পরে ওয়ান্স তো পজিটিভ অ্যাডজেক্টিভ, ওয়ান্স প্লাস নাউন হবে। দেখো এই কথাটা মাথায় ভুললে হবে না। ওয়ান শুড রেসপেক্ট, আর ইএস পিএসিটি, রেসপেক্ট। হি ইজ নাকি ওয়ান্স প্যারেন্টস, ও এন ই অ্যাপোস্ট্রোফি, ওয়ান্স প্যারেন্টস, প্যারেন্টস হিজ বলা যাবে না, এটা বলতে হবে ওয়ান্স প্যারেন্টস। ওয়ান ডাজন্ট নো, ওয়ান DOES does not know when he one once will die. One should respect one's parents. তাহলে ওয়ান এর সাথে হি সি হিজ হার এর কোনো সম্পর্ক নেই। ওয়ান ডাজন্ট নো when he one once will die, তাহলে ওয়ান ডাজন্ট নো when he will die, ওয়ান ডাজন্ট নো when he will die, ওয়ান ডাজন্ট নো when he will die, he will die হওয়ার কথা ছিল যদি ওয়ান না থাকতো, তাহলে আনসার হবে কি বলো, ওয়ান ডাজন্ট নো when one will die। তাহলে ভার্ব, যেহেতু মনে রাখবা ওয়ান শব্দটা হলো সাবজেক্টিভ ফর্ম, ওয়ান এর পরে ভার্ব বসে, আর ওয়ান্স হলো অ্যাডজেক্টিভ, তাই এটা পরে নাউন বসে। ওয়ান হলো প্রোনাউন, বলো ওয়ান শব্দটা প্রোনাউন, ওয়ান এর সাথে হি সি হিজ হারের কোনো সম্পর্ক নাই, তাহলে ওয়ান শব্দটা প্রোনাউন। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, ওয়ান এর সাথে ওয়ান্স হবে। যদি এখানে করিম শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, ওয়ান্স এর পরে নাউন থাকতে হবে। আর ওয়ান ডাজ নট নো হোয়েন, হ্যাঁ ওয়ান এর সাথে হি এর সম্পর্ক নাই, হি কখন দিতাম যদি এখানে সাবজেক্টের জায়গায় করিম থাকতো, করিম ডাজন্ট নো হোয়েন হি উইল ডাই, হাসিনা ডাজন্ট নো হোয়েন শি উইল ডাই, ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই, এই যে উইল মূল ভার্বের পূর্বে আমরা সাবজেক্টের স্থলে সাবজেক্টিভ ফর্ম বসিয়েছি। ওকে, আচ্ছা জন ধরো যদি বলি এখানে কি হবে, ওয়ান ওয়ান্স, লেস দেন টু, ফরএভার। ওয়ান নাকি ওয়ান্স, লেস দেন টু, এখানে কি হবে, ওয়ান হবে না ওয়ান্স হবে? হ্যাঁ বলো তো কি হবে, ওয়ান নাকি ওয়ান্স লেস দেন টু? হ্যাঁ উত্তর হবে, থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর হবে এখানে ওয়ান, ওয়ান্স, কারণ এটার মানে হলো ওয়ান ইজ। বলো ওয়ান ইজ লেস দেন টু ফরএভার, এই ওয়ান্স মানে হলো ওয়ান ইজ, ওয়ান ইজ কে সংক্ষেপে, ওয়ান ইজ কে সংক্ষেপে কি লেখা যায় বলো, ওয়ান্স লেখা যায়, ওয়ান্স। ওয়ান ইজ, ওয়ান হ্যাজ বিন, ওয়ান হ্যাজ, এগুলোকে সংক্ষেপে ওয়ান্স লেখা যায়। হ্যাঁ আচ্ছা, তারপরে একটা বিষয় হলো এখানে মনে রাখতে হবে ইনডিফিনিট প্রোনাউনের একটা ফ্যাক্ট আছে, ইনডিফিনিট প্রোনাউন, INDEFINIT, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন হলো এরকম তোমার, এই যে ধরো এনি, এনি, সাম, নো, এভরি, প্লাস বডি। এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি। আর এগুলা এনি, সাম, বুঝছো কিনা, নো, এভরি, প্লাস, এগুলোর পরে যদি প্লাস থিং থাকে, thing, এই হলো বিষয়। এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এভরিওয়ান এভরিবডি, এগুলোর পরে ভার প্লাস সিঙ্গুলার, ভার পজিটিভ সিঙ্গুলার, সিঙ্গুলার, ভার পজিটিভ সিঙ্গুলার। আর এগুলোর পরে আর তবে তবে নাউন প্লুরাল, সরি তবে প্রনাউনটা প্লুরাল হবে, তবে প্রনাউন প্লুরাল। আর এগুলোর পরে সব সিঙ্গুলার। আবার বললাম এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নান নোবডি, এভরিওয়ান এভরিবডি, এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে বলো নোবডি, NOBODY, নোবডি বিলিভ, BLIV, বিলিভ না বিলিভস, আলায়ার, LIAR, লায়ার। তাহলে এটা কোশ্চেন হবে ডু দে। কথাটা ভালো করে বুঝো। বলো পরীক্ষায়, এই যে বারবার কয়েকদিন আগেও পরীক্ষা আসছে কিন্তু এখানে NSA থেকেও আসছে কিন্তু, নোবডি বিলিভস, নোবডি বিলিভস লায়ার, তাহলে মনে রাখবা এভরিওয়ান শুড রেসপেক্ট, বলো এভরিওয়ান শুড রেসপেক্ট, নোবডি বিলিভ না বিলিভস, বিলিভস, কারণ এগুলো পরে ভার্ব প্লাস সিঙ্গুলার হয়। এনিওয়ান গোজ, এনিওয়ান গোজ, এনিওয়ান গোজ, কথা বলছো কিনা?
তাহলে এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নান, নোবডি, এগুলা পরে ভার্ব সিঙ্গুলার, পজিটিভ সিঙ্গুলার। যেমন নোবডি, এভরিওয়ান শুড রেসপেক্ট, এভরিওয়ান SHOLD should respect, RESPECT, respect his one's parents, PARENTS, parents। হ্যাঁ, এবার হবে হিজ নাকি দেয়ার হবে? না, দেয়ার হবে না, কারণ আমরা জানি এই যে এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিবডি, সামবডি, নোবডি এগুলো পরে ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু এবং পজিটিভটা সিঙ্গুলার হয়, এই জন্য এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ হয়েছে হিজ প্যারেন্টস। এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, বলো এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। কিন্তু যদি বলি এই তোমার যদি কি বসাই এনিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এগুলো যদি বসাই, সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা কিন্তু ইজ দিছ, এক কোশ্চেনের মধ্যে আবার দিবা ইজ ইট, ইজন্ট ইট, ইজন্ট ইট, এরকম। মনে রাখবা সবসময় এই যে শব্দগুলো লিখছি না, অল, সাম, পেও, লিটল, LITTLE, লিটল, মাচ, মেনি। আচ্ছা বলো, এগুলা যদি সাথে নাউন থাকে, এগুলার সাথে না একলা বসলে প্রনাউন হবে, একাকি বসলে প্রনাউন, প্রনাউন। আর এগুলার পূর্বে যদি নাউন থাকে বা যদি নাউন থাকে তাহলে নাম কি হবে বলো? অ্যাডজেক্টিভ। যদি বলি ওই যে একটু আগে দেখাইছিলাম যে সাম, অল মেন আর নট ফুল, সাম আর ব্যাচেলর, খেয়াল করো, অল মেন আর নট ফুল, অল মেন, MEN, মেন আর নট ফুলস, FLL, ফুলস, সাম আর ব্যাচেলর্স, ব্যাচেলর্স, অল মেন আর নট ফুলস, সাম আর ব্যাচেলর্স। সবাই বোকা না, কেউ এখনো ব্যাচেলর রয়ে গেছে, এখনো বিয়ে করে না এমন লোক আছে। তাহলে অল ম্যান, ম্যান হলো নাউন, অল শব্দটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার যেটা বলো, সাম একলা বসছে, অতএব সাম শব্দটা হলো প্রনাউন। তাহলে মনে রাখবা ইনডিফিনিট প্রনাউন গুলো যদি একাকি বসে তাহলে প্রনাউন, আর ইনডিফিনিট প্রনাউন গুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে অ্যাডজেক্টিভ। বলো আমার সাথে, ইনডিফিনিট প্রনাউন যদি একাকি বসে, ইনডিফিনিট প্রনাউন যদি একাকি বসে তাহলে প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন যদি একাকি বসে তাহলে প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে অ্যাডজেক্টিভ। তো এইভাবে করে, যেমন রিফ্লেক্সিভ প্রনাউনের মধ্যে কতগুলো শব্দের পরে, প্রাইড, তাই না, প্রাইড, তারপরে হলো প্রাইড অফ, অ্যাভেইল অফ, অ্যাবসেন্ট ফ্রম, বিটেক টু, এক্সার্ট টু, এরকম কতগুলো শব্দের পরে রিফ্লেক্সিভ প্রনাউন হয়, এটাও মাথায় রেখো। রিফ্লেক্সিভ প্রনাউন কোথায় বসে তোমার, ইচ, আইদার, নাইদার, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেটা, ইচ, আইদার, EITHR, আইদার, নাইদার, NEITHR, নাইদার। মনে রাখবা দুই বা ততোধিক প্রত্যেকে হলে ইচ, আর দুইজনের প্রত্যেকে হলে আইদার, দুইজনের একজনের না নাইদার। বলো, দুই বা ততোধিক প্রত্যেকে হলে ইচ, বলো দুই বা ততোধিক প্রত্যেকে হলে ইচ, দুইয়ের দুইজনের প্রত্যেকে হলে আইদার, দুইজনের একজনের না নাইদার। আচ্ছা, এখানে যদি বলি মনে রাখবা দিস, দ্যাট, দিস, দোজ, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, প্রনাউন। যদি বলি দ্যাট ইজ, দ্যাট ইজ ওকে, ওকে ওয়াই, ওকে, দ্যাট কি। আর যদি বলি দ্যাট হাউস, HUS, হাউস লুকস নাইস, হাউস আর দ্যাট কি। মনে রাখবা দ্যাট যদি একলা বসছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, প্রনাউন। আর দ্যাট হাউস নাউনের পূর্বে দ্যাট শব্দটা বসছে তাহলে এটার নাম হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, সো, সাচ, সেম, এগুলো যদি কোনো, এগুলো যদি একাকি বসে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। এখানে একটা ব্যবহার আছে দ্যাট অফ দোজ এর ব্যবহার, দা ম্যাঙ্গোজ অফ রাজশাহী, অর্থাৎ তুলনা করার সময় একই নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসাই। সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসাই। ইচ আদার আর ওয়ান অ্যানাদার, দুইজনের ক্ষেত্রে সাধারণত ইচ আদার বসে, দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার বসে, এটা মনে থাকার কথা। একটা কথা মনে রাখো, রিলেটিভ প্রনাউন যদি বলি ইট ইজ আই হু am responsible, relative pronoun, pronoun, it is I who am responsible, responsible,
it is you, it is Korim, it is you who are responsible. Who are responsible. আচ্ছা আমি একটা ক্লাসে মনে হয় শেষ করতে পারবো না পুরো বিষয়টা, কালকে আরেকটা কালকে দ্বিতীয় খণ্ডটা নিতে চাই, তাহলে তোমার উপর চাপ প্রেশার বেশি হয়ে যাবে। তোমরা কমেন্ট বক্সে আমারে জানাও আজকে শেষ করব নাকি কালকে আবার 7টা থেকে 9টা পর্যন্ত নিয়ে দ্বিতীয় খণ্ডে শেষ করব, কারণ বড় অংশটা কোনটা বলো দেখতে আমার কমেন্ট করে জানাও। হ্যাঁ মানে কালকেও 7টা থেকে 9টা একবার পুরোটা রিভিউ শুনলে মনে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই করব। আচ্ছা দেখো, ইট ইজ আই হু এম রেসপন্সিবল, হ্যাঁ এটাই আমাদের লাস্ট পয়েন্ট, রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে শেষ হবে, কিন্তু কালকের পয়েন্টটা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ গুরুত্বপূর্ণ মানে তোকে যে কালকে আবার আমি তো বলতে পারি যে পরীক্ষার প্রশ্নটা নিয়ে এসো যে এখানে এই আলোচনাগুলো থেকে বেশ পরিমাণ প্রশ্ন কাজে লাগছে ইনশাল্লাহ। ইট ইজ আই হু এম রেসপন্সিবল, ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল, ইট ইজ করিম, ইট ইজ করিম হু ইজ রেসপন্সিবল। রেসপন্সিবল ফ্যাক্ট কোথায়? ফ্যাক্ট হলো এখানে মনে রাখবা এই আমরা জানি হু, হোম, হুজ, হু, হোম, হুইচ, বুঝছো কিনা, দ্যাট, এগুলা প্রভৃতি, এগুলা দ্বারা যদি দুইটা বাক্যকে যুক্ত করে তখন এগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এগুলাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। তো হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট, বাট, এগুলা দ্বারা যদি দুইটা বাক্যকে যুক্ত করা হয় তাহলে রিলেটিভ প্রোনাউন। এগুলা দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত করা হয় তাহলে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি? রিলেটিভ প্রোনাউন হলো এমন একটা বিষয় যে এটার পরে পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকবে। এই হু দ্বারা কোনো নাউনকে প্রোনাউন ছিল, ইউ, হু এর পূর্বে ইউ আছে, হু এর পূর্বে করিম আছে। তো আমরা দেখেছি যে এই হু এর পরে যে এম ইজ আর কি বসাবো সেটা বলে দেবে অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, তো আই অনুযায়ী হবে এম, ইউ অনুযায়ী হবে আর, করিম অনুযায়ী হবে ইজ। তাহলে ইট ইজ আই হু এম রেসপন্সিবল, ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল, ইট ইজ করিম, একেবারে রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট পূর্বের শব্দটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আরেকটা কথা মনে রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন যুক্ত যত ক্লজ আছে, বলো রিলেটিভ প্রোনাউন যুক্ত যত ক্লজ আছে সব ক্লজের নাম অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন যুক্ত যত ক্লজ পাবো, তাহলে আমরা একটা বিষয় জানিয়ে ফেললাম, রিলেটিভ প্রোনাউন যুক্ত যত ক্লজ আছে কালকের ক্লাসে দেখবা যে অ্যাডজেক্টিভ ক্লজ পানি বাদ হয়ে গেছে এগুলা। রিলেটিভ প্রোনাউন যুক্ত, রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ আজীবন অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চলো আমরা একটু রিলেটিভ প্রোনাউন নিয়ে আরেকটু অ্যানালাইসিস করি, একটা একটা করে উদাহরণ দেখাই। খেয়াল করো, ইট ইজ, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, খুব ভালো করে খেয়াল করো, দিস ইজ দ্য ম্যান ড্যাশ ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান ডু দ্য ওয়ার্ক, দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই ওয়ান্ট টু সি, this is the only man, this is the only man dash uh, can help us, HLP, help us, অথবা dash I trust, here US। আচ্ছা এই তিনটার মধ্যে রিলেটিভ প্রোনাউন বসাও, এই তিনটে বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন বসাও, এই তিনটা বাক্যে আগামীকাল একই সময় অর্থাৎ 7:45 লিঙ্ক দেবো, 7টা থেকে শুরু হবে 9টা পর্যন্ত ইনশাআল্লাহ। দিস ইজ দ্য ম্যান ড্যাশ ক্যান ডু দ্য ওয়ার্ক, তো মনে রাখবা এখানে হবে হু, হু ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি বুঝলাম বলো? পারসন প্লাস হু প্লাস ভার্ব, হু এর অর্থ যে বা যারা। দিস ইজ দ্য ম্যান হু ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, দ্বিতীয়টা হলো দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই ওয়ান্ট টু সি, এখানে হবে হোম, WHOM, হোম, পারসন প্লাস হোম প্লাস পারসন, পারসন প্লাস WHOM, হোম প্লাস পারসন।
whom অর্থ হলো যাকে বা যাদেরকে। পার্সন প্লাস whom প্লাস পার্সন। This is the only man dash I can help. Dash I can help. Dash can help us অথবা dash I trust। মনে রাখবা একটা গভীর মনোযোগের কথা। বলো বাক্যে সুপারলেটিভ ডিগ্রির পরে, সুপারলেটিভ ডিগ্রির পরে, সুপারলেটিভ ডিগ্রির পরে, এরপরে হলো হু হুইচ হোয়াট দিয়ে বাক্য শুরু হলে, এরপরে হলো বাক্যে অল, সাম, ফিউ, লিটল, মাচ, মেনি, নো, এনি, সামথিং, নাথিং, এনিথিং, সামবডি, নোবডি, এনিবডি, অনলি, দ্য সেম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অনলি বলো অনলি, অল, তারপরে দ্য সেম, এগুলো যদি থাকে তাহলে রিলেটিভ প্রনাউন দ্যাট বসে। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান, he is the most intelligent boy, intelligent boy। who, whom হবে নাকি that হবে? I have ever seen, তাহলে that হবে কেন? that হবে কেন? এই যে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মনে রাখবা, সবসময় মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির পরে হু হুইচ হোয়াট দিয়ে বাক্য শুরু হলে, বুঝছো কিনা? তারপরে কতগুলো নির্দিষ্ট শব্দের পরে অল দ্যাট, আই ক্যান নট রিপিট অল দ্যাট হি টোল্ড মি, তাহলে আই ক্যান, এই অল এর পরে দ্যাট হয়েছে, বুঝছো কিনা? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এরকম। তারপরে যদি বলে এই দুইটা বাক্য বলো, আই হ্যাভ আ ডগ ড্যাশ বিআইটিএস bites a man। I have a dog dash, I have a dog dash bites a man। I have a dog dash color, COLOUR, color is red। আনসার করে ফেলো, রিলেটিভ প্রনাউন কোনটা বসাইবা? ওকে, I have a dog dash bites a man। I have a dog dash bites a man। I have a dog dash bites a man। I have a dog dash color is red। তো I have a dog dash bites a man, এটা হবে হুইচ, কারণ হুইচের অর্থ হলো যেটি, আর এখানে হবে হুজ, হুজের অর্থ হলো যার। তাহলে অর্থটা মিলাইলেও হবে। বস্তু, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থের পরে হুইচ বসে। বলো আই হ্যাভ এ ডগ হুইচ বাইটস এ ম্যান, যেটি মানুষকে কামড়ায়। ডগ অনুযায়ী বাইটস এসে, কোনো সমস্যা নাই। আই হ্যাভ এ ডগ হুইচ বাইটস এ ম্যান, কিন্তু আই হ্যাভ এ ডগ হুইচ না, এটা হবে হুজ কালার ইজ রেড, কারণ হুজের অর্থ হলো যার। মনে রাখবো হুইচ অর্থ যেটি, হুজ অর্থ হলো যেটির বা যার, অফ হুইচ, মানে হুজের অর্থ হলো অফ হুইচ বা অফ হোম। তাহলে বলো আমার একটি কুকুর আছে, আই হ্যাভ এ ডগ, যেটি মানুষকে কামড়ায়, হুইচ বাইটস এ ম্যান। আমার একটি কুকুর আছে যার রং, যারের ইংলিশ কি হুইচ নাকি হুজ? উত্তর হলো হুজ, যার রং হলো লাল। তারপরে তোমার দেয়ার ইজ নো, দেখো দেয়ার ইজ নো, আচ্ছা, এবং একটা কথা মাথায় রাখতে হবে, এই যে যত অ্যাডজেক্টিভ আছে, যত এই ক্লজ গুলোর নাম কোন ক্লজ? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। আজীবন মনে রাখতে হবে রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ। কোন বাক্যে যদি রিলেটিভ প্রনাউন খুঁজে পাও, সেই ক্লজের নাম কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। there is no mother, there is no mother, MOTHR, mother, but loves her child, but LOVES, loves her child, child। হ্যাঁ, বলো বাট কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট বক্সে জানাও। there is no mother but loves her child, কমেন্ট বক্সে জানাও। there is no mother but loves her child, কমেন্ট বক্সে জানাও। কোন প্রনাউন? যদি প্রনাউন হয় তাহলে প্রনাউনের নাম কি? বাক্যটা কোন সেন্টেন্স? বাক্যটা সেন্টেন্সের নাম লিখো। বাক্যটা কোন ধরনের সেন্টেন্স? বাক্যটা কোন সেন্টেন্স? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দেয়ার ইজ নো মাদার বাট, এই বাটটা হলো এখানে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, প্রনাউন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? মাদার, মাদার অনুযায়ী লাভস হচ্ছে এখানে, এক নম্বর কথা। বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স, মনে রাখতে হবে বাক্যটা কমপ্লেক্স। এই বাটের মানে হলো হু ডাজ নট লাভ,
দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড মানে হলো দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। বলো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে বাট লাভস হার চাইল্ড কোন ক্লজ, বলবা যে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা হলো কেন ভুল মানে সরি বাক্যটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথমত যত রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ আছে সবই অ্যাডজেক্টিভ ক্লজ। এটা রিলেটিভ প্রনাউন প্রমাণ কি? বাট নিয়ে বহুত কথা আছে, মনে রাখবা। বাট যদি অর্থ হয় কিন্তু, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এই হি স্টারে উজ্জ রাখা যায়, উজ্জ। তাহলে বাটের অর্থ যদি কিন্তু হয় তাহলে এটা হলো কম্পাউন্ড, কম্পাউন্ড। মনে রাখবা বাট পাইলেই কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না, বুঝছো কিনা? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই বাট শব্দের অর্থ হলো ছাড়া। বাট যখন ছাড়া অর্থ প্রকাশ করে তখন প্রেপোজিশন অর্থ হয় এবং বাক্যটা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে, বলো বাটের অর্থ যদি হয় কিন্তু, তাহলে হবে বাটের অর্থ কিন্তু হলে এটার নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স। বাটের অর্থ যদি ছাড়া হয়, প্রেপোজিশন হয়, তাহলে এটার নাম হবে, বাটের অর্থ যদি ছাড়া হয় তাহলে তোমার এটা হবে প্রেপোজিশন, বাক্যটা হবে সিম্পল সেন্টেন্স। যেমন গতবার কিন্তু বাট থেকে প্রশ্ন আসছে ছাড়া। আর দেয়ার ইজ নো মাদার, বাটের অর্থ যদি হয় তোমার কি, হু ডাজ নট। এমন কোন হিন্দু নেই যিনি রামায়ণের ইতিহাস জানেন না। দেয়ার ইজ নো হিন্দু বাট নোজ দ্য হিস্ট্রি অফ রামায়ণ, দেয়ার ইজ নো হিন্দু বাট নোজ দ্য হিস্ট্রি অফ রামায়ণ। এমন কোন হিন্দু নেই হু ডাজ নট নো দ্য হিস্ট্রি অফ রামায়ণ। তাহলে মনে রাখতে হবে রিলেটিভ প্রনাউন বাটের মধ্যে হু নট অর্থ লুকায়িত আছে, হু নট হুইচ নট অর্থ লুকায়িত আছে, নেগেটিভ অর্থ লুকায়িত আছে, তাই আর নেগেটিভ হয় না। তাহলে বাট নিয়ে তিনটা মৌলিক কথা জানলা, আরো অনেক কথা আছে, আমি মূল জিস্ট কথা বলতেছি তো। তাহলে বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে তাহলেই শুধু কম্পাউন্ড নাউন হবে। আবার বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করে, হি দে ট্রাইড বেস্ট বাট দে ফেইলড, এই যে দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করছে, তাই এটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন এবং বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। আর বাট যদি হ্যাঁ ওই যে এ ফার্মার হ্যাজ 17 কাউজ অল বাট 9 ডাইড। বলো পরীক্ষার প্রশ্নটা কি মেন্টাল এবিলিটিতে, অল বাট 9 ডাইড, বুঝছো কিনা? 9টা ছাড়া সবগুলো মারা গেছে, অল বাট 9 ডাইড। তাহলে বাট মানে হলো ছাড়া, 9টা ছাড়া মানে জীবিত আছে কয়টা, উত্তর হলো 9টাই জীবিত আছে, 9টা ছাড়া বাকিগুলো মারা গেছে। অল বাট 9 ডাইড, 9টা ছাড়া বাকি সবগুলো মারা গেছে। তাহলে বাট হলো প্রিপজিশন। আরো আছে, হ্যাঁ ওই যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, বাট শব্দটা যখন জাস্ট অর্থ প্রকাশ করবে, রুহামা ইজ বাট এ বেবি, বাট যখন জাস্ট অর্থ প্রকাশ করবে তখন এটা অ্যাডভার্ব হয়। আচ্ছা এটা জানা লাগবে না। তাহলে একটা জানলা কনজাংশন, একটা জানলা প্রিপজিশন। আর বাট যদি রিলেটিভ প্রনাউন হয়, 100 বার বলো বাট যদি রিলেটিভ প্রনাউন হয়, বাটের অর্থ যদি হু ডাজ নট অর্থ প্রকাশ করে, হুইচ ডাজ নট অর্থ প্রকাশ করে, দেয়ার ইজ নো রোজ এমন কোনো গোলাপ নাই, বাট হ্যাজ সাম থর্নস যার কোনো কাঁটা নাই, এরকম যদি রিলেটিভ প্রনাউন হয়, হু নট হুইচ নট অর্থ প্রকাশ করে, তাহলে সেটার নাম রিলেটিভ প্রনাউন হবে, বাটের নাম রিলেটিভ প্রনাউন হবে, বাটের নাম রিলেটিভ প্রনাউন হবে। আর রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্য অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্য অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝছো কিনা? এরপরে যেমন ধরো এখানে একটা বিষয় ফ্যাক্ট বুঝে বলি। যেমন ধরো দ্য বয় স এ ডেড ম্যান, দ্য বয় স আ ডেড ম্যান who was walking in the field, who was walking in the field, walk, walking in the field, in the field বাক্যটা কেন ভুল? the boy saw a dead man who was walking in the field, the boy saw a dead man who was walking in the field। এখানে হু এর পূর্বে বসা আছে অ্যান্টিসিডেন্ট হিসেবে ডেড ম্যান, সর্বনাশ। যে লোককে একজন মরা মানুষকে দেখলো, যিনি অর্থাৎ যেই মরা মানুষটা রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, না হবে না। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রনাউন সবসময় ঠিক রাখতে হবে, জায়গা মতো বসাইতে হবে। কোন জায়গায়? হুটা কারকে বোঝানো হয়েছে, হাঁটছে, হাঁটার কাজটা কে করছে? দা বয়। তাহলে কারেকশন হবে দা বয় হু ওয়াজ ওয়াকিং, দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দা ফিল্ড। বলো রিলেটিভ প্রনাউন অ্যান্টিসিডেন্ট সবসময় সমন্বয় করতে হবে, বলো রিলেটিভ প্রনাউন অ্যান্টিসিডেন্ট সবসময় কি করতে হবে? সমন্বয় করতে হবে। হ্যাঁ বুঝছো কিনা? আই লাইক নজরুলস পোয়েমস, আই লাইক নজরুলস পোয়েমস, নজরুলস পোয়েমস, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট।
আওয়ার ন্যাশনাল পয়েন্ট। আচ্ছা, বাক্যটার সমস্যা কি? এই হু এর পূর্বে পয়েন্টস বসা আছে, এজন্য এই নজরুলস পয়েন্টস হবে না, তবে পয়েন্টস অফ নজরুলস, পয়েন্টস অফ নজরুল। আই লাইক নজরুলস পয়েম হবে না, হবে আই লাইক পয়েন্টস অফ নজরুল, আই লাইক দ্য পয়েন্টস অফ নজরুল, হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট। এবার কিন্তু ঠিক আছে, তাহলে প্রথমটা ঠিক নাই, দ্বিতীয়টা ঠিক হয়েছে। তাহলে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি রাখতে হবে। বলো, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট সর্বদা পাশাপাশি রাখতে হবে। তো আজকে আমরা মোটামুটি এ পর্যন্ত এক টানে এ পর্যন্ত আসলাম। কালকে অত্যন্ত মৌলিক কিছু বিষয়, অর্থাৎ আমরা আরো প্রায় 40-50টার মতো স্টেপ ফোকাস করবো, করবো। কালকে ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। আমি লিঙ্ক দেওয়ার পরে তোমরা তোমাদের যারা আছে তাদেরকে শুনতে বলো। কালকে ক্লাসটা থেকে বেশ কমনও পড়বে আশা করি ইনশাল্লাহ। there is no other but love subtle, এটা কম্পাউন্ড করতে। আচ্ছা দাঁড়াও, দেখি কোনো প্রশ্ন ক্লিয়ার করতে। নাউনের 10টা সাবজেক্টের স্থলে, আচ্ছা 10টা পয়েন্ট হলো ওই যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউনের স্থলে। কোন ক্লাসের রেকর্ডিং নিয়ে কথা বলো না, এটা ওপেন ক্লাস, তো এই জন্য ওই গ্রুপগুলোতে দেওয়া হবে, যে গ্রুপগুলোতে আছে, মেসেঞ্জার গ্রুপগুলোতে। আচ্ছা দাঁড়াও, আমি একটু প্রশ্নগুলোর উত্তর দেখি, তোমাদের একটা মিনিট, আমার একটু সময় দাও। সময় দাঁড়াও। ওকে, তোমাদের আমি একটু চ্যাট অপশনের আগে দেখি, তারপরে হুইচ আর দ্যাটের মধ্যে পার্থক্য। বস্তু, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ হইলে হুইচ বসে, আর দ্যাটের ব্যবহারটা হলো, আমি বলি হ্যাঁ, তোমার দ্যাটের ব্যবহারটা হলো সুপারলেটিভ ডিগ্রির পরে অল, সাম, ফিউ, লিটল, কিছু নির্দিষ্ট শব্দের পরে দ্যাট বসে, বুঝছো কিনা? দ্যাটের ব্যবহারটা কিছু নির্দিষ্ট শব্দের পরে বসে। ম্যান ইজ বর্ন ফ্রি, ফ্রি শব্দটা অ্যাডজেক্টিভ। বাট বা জাস্ট বা অনলি অর্থে কি হবে? বাট যদি জাস্ট বা অনলি অর্থ হয় তাহলে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। ইচ এন্ড এভরির মধ্যে কোনো পার্থক্য নাই বললেই চলে। ইচ এর পরে ইচ শব্দটা প্রনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। এখন প্রশ্ন করো না, আবার একটু আমি পিছনে প্রশ্ন উত্তর করে নেই, হচ্ছে একটু প্রশ্ন করো না, একটু সময় দাও আমারে। ইচ এবং এভরির মধ্যে পার্থক্য, ইচ শব্দটা প্রনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, কিন্তু এভরি শব্দটা কখনোই প্রনাউন হয় না, সর্বদা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে কিনা? হ্যাঁ। তারপরে তারপরে the weather was worse than I expected. rather শব্দটা অ্যাডভার্ব, rather শব্দটা এখানে অ্যাডভার্ব। তারপরে হলো there is no mother but loves her child, এটা কম্পাউন্ড করা প্রয়োজন নাই। এটা হলো এটা সব বাক্যে যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন বাক্যের কাঠামো নষ্ট হয়। আমি স্যারকে জিজ্ঞেস করছি, বলছে যে সব বাক্যের কম্পাউন্ড করার প্রয়োজন নেই, অতএব এটা কম্পাউন্ড করবা না। কম্পাউন্ড করলে অর্থের সরি বাক্যের কাঠামো নষ্ট হয়। ইচ এবং এভরি মধ্যে তো পার্থক্য বললাম। আচ্ছা, করিম ওয়াজ দ্য টলেস্ট বয় দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে, দ্যাট হবে, এখানে উত্তর দ্যাট হবে না কেন? দ্যাটই হবে, কোনো জায়গায় যদি দ্যাট না থাকে ভুল হয়েছে। করিম ওয়াজ দ্য টলেস্ট বয় দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে, বুঝছো কিনা? দ্যাট হবে, হু হবে না। করিম ওয়াজ দ্য টলেস্ট বয়, এটা নিয়ে প্রশ্ন করছে। তারপরে হলো আচ্ছা, তারপরে হলো এভরি মাদার লাভস আর চাইল্ড। তারপর আর কি? আচ্ছা, এরপরে প্রশ্ন করো। মেনি এ ডিড সি কেন হলো? মানে মেনি বুঝি নাই প্রশ্নটা। আচ্ছা,
হি ইজ এনরোলড, প্রশ্নটা কি হি ইজ এনরোলড এট ক্যাপিটাল লেটার, হ্যাঁ ক্যাপিটাল লেটারে হবে। অল অফ ইট ডিপেন্ড না ডিপেন্ডস অন ইউ হবে, অল অফ ইট হবে ডিপেন্ডস, আর অল অফ দেম হবে ডিপেন্ড। কারণ কি, কারণটা হলো অল অফ এর পরে নাউন প্রোনাউনটা হয় প্লুরাল। শোনো, অল অফ এর পরে নাউন প্রোনাউন, অল অফ এর পরে আমরা কি বসাবো সেটা নির্ভর করবে, অল অফ এর পরে ভার্ব কি বসাবো সেটা ওই যে পরে নাউন বা প্রোনাউনটার উপর নির্ভর করে। যদি বলো যে অল অফ ইট তাহলে ডিপেন্ডস হবে, আর অল অফ দেম হবে ডিপেন্ড হবে। অল অফ, সাম অফ, মোস্ট অফ, মেজরিটি অফ এগুলো হলে পরবর্তী নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে, এটা তো বললাম। ওকে, ইনশাআল্লাহ তাহলে কালকে দেখা হবে। কোনো ইমার্জেন্সি কথা থাকলে কেউ কথা বলো একটু, আমি হলো ইনভার্সন অফ ভার্ব। বলো নামটা কি? যে প্রশ্ন করছো মেনি এ টাইম শি ডিড না ডিড শি, কতগুলো শব্দ আছে, কতগুলো অ্যাডভার্ব আছে, যেগুলো বাক্যের শুরুতে বসলে কি হয় বলো? যেগুলো বাক্যের শুরুতে বসলে কি হয়? অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসে। ওই যে হার্ডলি, স্কেয়ার্সলি, এর মধ্যে এটাও তুমি রাখবা মেনি এ টাইম, তাহলে ডিড শি হবে। এটার নাম কালকে আরেকবার বলবো, এটার নাম হলো ইনভার্সন অফ ভার্ব। বলো নামটা কি? ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব। তারপরে স্যার লিটারেচার, আসসালামু আলাইকুম স্যার, আমি নাজমুল বলছি। মাসুর আমার প্রশ্নটা স্যার লিটারেচার যে সাজেশনটা পাঠাও। হ্যাঁ বলো। লিটারেচারের যে লাস্ট সাজেশন দিয়েছেন হ্যাঁ। স্যার, ওইটা কি পড়লেই হবে নাকি আরো অন্যান্য কিছু দেখবো স্যার? আপাতত এটাই পড়ো, লাস্ট যে সাজেশনটা দিয়েছেন স্যার, আপাতত এটাই পড়ো। হ্যাঁ, হু ইজ দ্যাট প্রোনাউন হয় কিভাবে? হু ইজ দ্যাট কোনটা? হু ও প্রোনাউন, দ্যাট ও প্রোনাউন। হু হু হলো সাবজেক্টের স্থলে প্রোনাউন বসছে, আর কমপ্লিমেন্টের স্থলে প্রোনাউন বসছে। মনে রাখো, যে প্রশ্ন করছো প্রান্ত, হু ইজ দ্যাট, এখানে হু ও প্রোনাউন, দ্যাট ও প্রোনাউন। কালকে একই সময় ক্লাস হবে। স্যার এই প্রশ্ন স্যার কি আলাদা করে লেখকদের কি মানে পড়তে হবে নাকি এটা শুধু পড়লে হবে স্যার? আচ্ছা, ওনের উচ্চারণ কোন ওয়ার্ডের মতো? আমি ওয়ার্ড গুলো যদি এখানে 4টা অপশন দেখো, 4টা অপশনের মধ্যে কোনটা হয়, 4টা অপশন তো দেখি নাই। 4টা অপশন দেখলে বোঝা যাবে যে কোনটার মতো হবে। 4টা অপশনের উত্তর বলে দেবে। ওকে, ঠিক আছে। আজকে তাহলে ইনশাআল্লাহ কালকে দেখা হবে আবার। স্যার একটু বলি স্যার, লিটারেচার আলাদা করে স্যার মানে লেখকদের কি মানে পড়া লাগবে নাকি স্যার সাজেশনটা পড়লেই হবে স্যার? আপাতত সাজেশনটা পড়ো, আপাতত যেটা দিছি এটাই পড়ে নাও, আর প্রশ্ন করো না। স্যার আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটির অংশটা কি স্যার প্লিজ কালকে? কালকে আসো স্যার একটা কথা ছিল স্যার। তো আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটির মধ্যে আজকে নাউন পড়াই ফেলছি, কালকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়াবো, তাহলে একবার হয়ে যাবে। নাউন আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনলে, আজকে তো নাউন চিনে দিলাম, 10 জায়গায় নাউন বসে। হ্যাঁ স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমি তো জানি না আজকে আপনি আসবেন, তো স্যার আমি তো জানি না কি পড়াইছেন আপনি, আর আগামী কালকে কি পড়াবেন এটা একটু কাইন্ডলি বলবেন। রিভিউ, পুরো ইংরেজি আমার উপর রিভিউ হচ্ছে। একটা অংশ পড়াইছি, কালকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে পুরো অংশ, আজকে যা পড়াইছি বাকি অংশটা হবে। তুমি আচ্ছা স্যার, ওই লিটারেচার ফোর্সলি হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, লিটারেচারের উপরে একটা নিতে চাইছিলেন স্যার। টাইম জানাবো, এই প্রশ্ন করো না, গ্রুপে আপডেট পেয়ে যাবে। এই প্রশ্ন করে সময় নষ্ট করো না, গুরুত্বপূর্ণ সময়। এটা যদি একটু বলতেন গ্রুপে নোটিশ দেখো। আল্লাহ হাফেজ। স্যার, ওয়ানের ওই কোশ্চেনটা দিয়েছে, ওইটা একটু স্যার বলেন স্যার। ও আচ্ছা, দাঁড়াও, প্রশ্ন অপশনটা দিছো, অপশন সহকারে? জি স্যার, অপশন দিয়েছে। আচ্ছা, তো ওনের উচ্চারণ কোন ওয়ার্ডের মতো হবে? এটার আনসার ছিল ওয়ান। ওনের উচ্চারণ কি ওয়ানের মতো? ওয়ানের মতো না ডব্লিউএন এর মতো? এটা তো ডব্লিউএন এর মতো লাগে, কিন্তু স্যার WN এর অ্যানসার মতো। ছিল ওএনই। অ্যানসার কে ছিল, কে দিছে? ডিকশনারিতে সার্চ দিলে যে উচ্চারণটা আসে সেটা ওয়ানই আসে। ওয়ান ওদের আসে? উচ্চারণ জি স্যার। উচ্চারণটা দেখো। জি স্যার, ওদের উচ্চারণটা ওয়ানের মতো, মানে ডিকশনারিতে যে স্পিকিং ইয়ে থাকে না, ওটাতে ওয়ান স্পিকিং ডিকশনারিতে যেটা। হ্যাঁ স্যার, তার অতিথি কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এটা কিছু জায়গায় একটা এক্সাম পরীক্ষা আসছিল লজিক্যালি তো ওয়ান ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে শিওর, ঠিক আছে। হ্যাঁ মানে বানানটা কি ছিল? ও সরি, না 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 না, প্রশ্ন শব্দটা কি ও ডব্লিউএন এর উচ্চারণ না ও ডব্লিউএন এর উচ্চারণ? WON, যেটা উইনের পাস্ট টেন্স ওন, সেটার উচ্চারণ কোনটা আসছে সেটা বলো। স্যার ওই তো WON WON।
WN এর উচ্চারণ না OWN এর উচ্চারণ? স্যার WON দাঁড়াও একটু প্রশ্নটা যেটা দাঁড়ায় গেছে স্যার আপনাকে ইনবক্সে আমি প্রশ্নটা দিয়েছি। দাঁড়াও দাঁড়াও এখানে দুজন দুইটা লিখছে, আমি এটা বুঝতে পারতেছি না। OWN এর উচ্চারণ নাকি WON এর উচ্চারণ? স্যার আমি WON এটার উচ্চারণ কোন? এই একজন আমার প্রশ্নটা স্পষ্ট করে করো, আমি এখনো ক্লিয়ার করে একজন স্যার আমার প্রশ্ন। প্রশ্নটা ছিল OWN এটার উচ্চারণ নিচের কোন ওয়ার্ডের মতো? অপশনে ছিল ONE1, WON কি পড়ায় আবার? আর একটা ছিল ON। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ উনি মনে হয় প্রশ্নটি ভুল করতেছে। OWN এর উচ্চারণ প্রশ্নটা নিয়ে তুমি কনফিউজ মানে তালগোল পাকাই ফেলছো। স্যার আগামীকাল না হয় আরেকবার করবো WON ছিল। আপনি কাইন্ডলি আমি কিষানটা আপনাকে ইনবক্স করছি স্যার। চেক করেন। হ্যাঁ স্যার আমি দিয়েছি স্যার আমি স্যার আপনাকে ইনবক্স করছি স্যার কোশ্চেন পুরো আমি কি বলছি স্যার? স্যার WON এর উচ্চারণ কোন ওয়ার্ডের মতো? ওয়ান এর মতো। এটা তো ঠিক আছে, আমরা ওন বলি কিন্তু উচ্চারণটা ওয়ান এর মতো হবে। যদি বলো বারবার এর জন্য আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। OWN এটার উচ্চারণ কখনো ওয়ান এর মতো হয়? এটা কেমনে হয় ওয়ান এর মতো? উইনের যে পাস্ট ফর্ম WON এটা হয় ওয়ান এর মতো। উইনের উচ্চারণটা WON রে আমরা ওন বলি আর কি, কিন্তু মূলত উচ্চারণ কিন্তু ওয়ান, মূলত উচ্চারণ ওয়ান এর মতো। তাহলে তোমার প্রশ্নটা হলো OWN না তো? OWN তো ওন, ঠিক আছে, আমরা ওন করি যেটা। আর WON উইনের পাস্ট ফর্ম যেটা, এটার উচ্চারণ কিসের মতো বলো? ওয়ান এর মতো, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। স্যার ওই যে একটা ভাইয়া বললো এই লিটারেচারের স্যার সাজেশনের কথা, স্যার ওইটা কি 43 পিলির জন্য নাকি স্যার আমরা পেতে পারি স্যার? আমাদের এটা তো গ্রুপে গ্রুপে তো ওরকম কিছু আমার পাইনি ফেসবুক গ্রুপে সাজেশন। দেয়া আছে, আমার ফেসবুকে দেয়া আছে দেখো। আমি সাজেশন বুঝে গেছি, প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে পড়ো। প্রিভিয়াস কোশ্চেনের তালিকাটা দিছি, একবার পড়ে নাও, 6-7টা কাউন্ট করবে, এটাই হলো আমার কথা। এখানে যে প্রশ্নগুলো আছে 400-500 মতো প্রশ্ন আছে, 500 সামথিং, একবার রিডিং করে যাও, 6 থেকে 7টা কাউন্ট। স্যার এটা কোথায় পাইনি তো? ফেসবুকে আমার ওয়ালে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়েতে দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন? একটু আমাদের গ্রুপে দিয়েন কষ্ট করে। রিটেন ব্যাচে কি থাকবে? আচ্ছা এই আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিও তো। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ বেস্ট অফ লাক, সময়টা ভালোভাবে কাটাও, কালকে দেখা হবে। শুধু বয়েস বয়েস উল্লেখ করলেও হবে, না করলে দরকার নেই। আইদার অফ দা বয়েস থাকলে এখানে পরবর্তীতে দুইজনকে ইন্ডিকেট করবে, আইদার অফ এর পরে টু থাকুক আর না থাকুক, দুইজনকে ইন্ডিকেট আর করবে। যদি স্যার অপশনে যদি টু উল্লেখ থাকে, অপশনে যদি টু উল্লেখ থাকে, টু দেওয়ার দরকার নেই, বুঝছো কিনা? আইদার বলে যে টু দেয়, রিডান্ডেন্সি হয় তখন। আচ্ছা স্যার ঠিক আছে।